ভাই, আমার নাম মোহাম্মদ আরিফ, আর আমি ঢাকাতে থাকি। আমি যে ঘটনাটি পাঠাচ্ছি সেটা ঘটেছিল আমাদের এলাকার এক বড় ভাইয়ের বাবার সাথে। তবে কতটুকু সত্য মিথ্যা তা আমি জানি না। একদিন কথায় কথায় ওই ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম। তবে ভাই, সঙ্গত কারণে আমি তার নাম ও ঠিকানা উল্লেখ করছি না। আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। ভাই, একটি ঘটনা জানার পর কতক্ষণে আপনাকে লিখে পাঠাবো ব্যাকুল হয়েছিলাম। রাত তখন প্রায় 1:30 বাজে। গাবতলীর সেই পুরাতন রাস্তাটা ধরে আমি অ্যাম্বুলেন্সটা চালাচ্ছিলাম। ঢাকায় আজও সেই অস্বাভাবিক গরম, কিন্তু জানি না কেন জানালার ফাঁক দিয়ে একটানা ঠান্ডা বাতাস ঢুকছিল। অ্যাম্বুলেন্সের পেছনে রাখা 3টা লাশ কাফনের কাপড়ে মোড়া। তারা সবাই ছিল একই পরিবারের। একটা সড়ক দুর্ঘটনায় একসাথে মারা গেছে এক বৃদ্ধ, তার ছেলে আর পুত্রবধূ। আমার কাজ শুধু লাশ পৌঁছে দেয়া। গ্রামের নাম ছিল মাহমুদপুর, ঢাকার বাইরে প্রায় 4 ঘন্টার পথ। কিন্তু জানতাম না সেই 4 ঘন্টা হবে আমার জীবনের সবচেয়ে ভয়ানক সময়। আমি হামিদ, 10 বছর অ্যাম্বুলেন্স চালাই, হাজারো লাশ নিয়ে গেছি, কিন্তু এমন কিছু কখনো হয়নি। গাড়িতে ওঠার সময় থেকেই কিছু একটা অস্বাভাবিক লাগছিল। জানি না কেমন এক অনুভূতি, যেন কেউ আমার কাঁধে নিঃশ্বাস ফেলছে। পেছনে তাকালেই মনে হতো যেন পেছনের জানালায় কেউ তাকিয়ে আছে, কিন্তু প্রতিবারই কিছু দেখতে পেতাম না। রাস্তায় তখন কোনো গাড়ি নেই, হেডলাইটের আলো ছাড়া সব অন্ধকার। আমি দরুদ পড়ছিলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছিলাম বারবার। হঠাৎ পেছন থেকে খটাস করে একটা শব্দ হলো। অ্যাম্বুলেন্সের ভেতর এমন শব্দ হবার কথা না। মনে হলো যেন কাফনের কাপড় ছিঁড়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু গাড়ি থামালাম না। মনে করলাম নিজেকে, হামিদ, তুই মুসলমান, ভয় পাবে না। তবুও শরীর কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল। 10 মিনিট পর দেখি সামনে একটা ছায়া রাস্তার মাঝে দাঁড়িয়ে। প্রথমে ভাবলাম কেউ পথচারী, কিন্তু কাছে গিয়ে দেখি ওটা মানুষের মতো হলেও মানুষের ছিল না। হাইট প্রায় 8 ফুট, গায়ের রং কালো নয়, বরং পিচ কালো, মাথা নিচু, কিন্তু চোখ ছিল লাল, ঠিক যেন আগুন জ্বলছে। আমি ব্রেক মারতে পারিনি। মনে হলো আমি গাড়ির ভেতর আটকে আছি, আর গাড়ি নিজে নিজে ওটার দিকে চলে যাচ্ছে। ঠিক ওর সামনে যেই না পৌঁছালাম, মুহূর্তে ছায়াটা হাওয়া। তবু একটা শব্দ আমার কানে এলো, 3 জন আসছে, 1 জন ফিরবে। আমি চিৎকার করে উঠলাম, ব্রেক মেরে গাড়ি থামালাম, দরজা খুলে বাইরে নামলাম। ঠান্ডা বাতাস যেন আমাকে গিলে ফেলছে, গায়ে কাঁটা দিয়ে উঠলো। পেছনের দরজা খুললাম, 3টা লাশ, তাদের কাফনের কাপড় ছিল রক্তের দাগ। আমি নিশ্চিত ঢাকায় যখন তুলেছিলাম কাপড় সাদা ছিল। এখনো রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, ভয়ে বসে পড়লাম মাটিতে। রাস্তা নীরব, রাত আরো গভীর। ভাবছি ফিরে যাব, কিন্তু দায়িত্ব। আমি জানি না এটা কোন দুনিয়ার যাত্রা শুরু হলো। রাস্তার পাশে সে অবস্থায় বসেছিলাম প্রায় 5 মিনিট। হঠাৎ যেন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। এত নিস্তব্ধতা আগে কোনোদিন টের পাইনি। মনে হলো আমার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত অতিরিক্ত জোরে শোনা যাচ্ছে। গাড়িতে ফিরলাম, সাহস করে পেছনের দরজা আবার বন্ধ করলাম। দরজা বন্ধ করতে একটা চাপা গুঞ্জন কানে এলো, যেন কেউ দোয়া পড়ছে নিচু গলায়। কিন্তু আশপাশে তো কেউ নেই। বলা ছিল স্পষ্ট, কিন্তু ভাষা আমি বুঝতে পারছিলাম না। আরবির মতো, কিন্তু বিকৃত। ড্রাইভিং সিটে বসে গিয়ার চেপে আবার রওনা দিলাম। ঘড়ির কাঁটা তখন 2টা ছুঁই ছুঁই। হঠাৎ চোখে পড়লো আমার রিয়ার ভিউ মিররে কারো কাঁধ দেখা যাচ্ছে। সেই মুহূর্তে শরীর ঝাঁকুনি খেয়ে উঠলো। কারো থাকার কথা না পেছনে। আমি তো দরজা লাগিয়ে এসেছি। আস্তে করে পেছনে তাকালাম, সাদা কাফনের কাপড় পরা এক লাশ উঠে বসে আছে। আল্লাহর নামে কসম করে বলছি, সে আমার দিকে তাকিয়েছিল। চোখ নেই, কিন্তু আমি টের পেলাম তাকাচ্ছে। আউযুবিল্লাহ, সাথে সাথে দরুদ শরীফ পড়া শুরু করলাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আমার কণ্ঠ কাঁপছিল। হাত দিয়ে দরজার লক চেক করলাম, ঠিকঠাক বন্ধ ছিল। তবুও পেছনে সেই বসে থাকা লাশটা কাঁপছিল, যেন ঠান্ডায় নয় বরং রাগে। তার মাথা আস্তে আস্তে ঘুরছিল, পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম, যেন পালাতে পারি এই দুঃস্বপ্ন থেকে। রাস্তা তখন শুরু হয়ে এসেছে। 2 পাশে বাঁশঝাড়, বাতি নেই, শুধু গাড়ির আলো আর অদ্ভুত এক গন্ধে ভেসে আসছে। ঘামে ভেজা কাফনের কাপড়ের মতো কাঁচা মাংসের গন্ধ। হঠাৎ টিং টিং টিং, অ্যাম্বুলেন্সের পেছনের দরজার বেল বাজতে লাগলো। কে বাজাবে ওটা? আমি তো একা। আমি জানি সেই দরজা বাইরে থেকে খোলা যায় না। তাহলে ভেতর থেকে বাজছে? গাড়ি থামানোর সাহস পাচ্ছিলাম না। তবু একসময় গা শিউরে উঠল। রিয়ার মিররে দেখি 3 জনই এখন দাঁড়িয়ে। তারা সামনের দিকে তাকিয়ে আছে আর একসাথে বলছে, যারা ঘুমায় না তারা আজ জেগে আছে। হঠাৎ একটা লম্বা কণ্ঠস্বর আকাশ ফাটিয়ে উঠল, হামিদ, তুই কি ভাবিস তোকে আমরা যেতে দেব? গাড়ির ইঞ্জিন অফ হয়ে গেল হঠাৎ। আমি ব্রেকে চাপ দিচ্ছি, কিন্তু কাজ করছে না। অ্যাম্বুলেন্স জঙ্গলের ভেতর ঢুকে গেল নিজে নিজে। চারপাশ অন্ধকার। আমি আর কিছু ভাবতে পারছিলাম না, শুধু দোয়া পড়ছিলাম, কাঁপছিলাম। আর শুনতে পাচ্ছিলাম পেছন থেকে জুতোর ঘষাঘষির শব্দ, যেন কেউ হাঁটছে আমার দিকেই। জঙ্গলের ভেতর গাড়ি নিজে নিজে থেমে গেল, ইঞ্জিন বন্ধ, হেডলাইটও নিভে গেল হঠাৎ। চারপাশে অন্ধকার, এমন ঘন যে নিজের হাতটাও ঠিক মতো দেখা যায় না। আমি গাড়ির ভেতরে একা,
অথচ পেছন থেকে এখনো সেই জুতোর টুকটুক শব্দ আসছে। একটা সময় সে শব্দ আমার পাশেই থেমে গেল। আমি কেঁপে কেঁপে বসেছিলাম, সাহস করে পেছনে তাকালাম না, শুধু ফিস ফিস করে বলতে লাগলাম, আল্লাহ তুমি আছো তো, আমি তো কাউকে কষ্ট দেইনি, শুধু দায়িত্ব পালনের চেষ্টা করছি। ঠিক তখনই আমার কানে ভেসে এলো এক নারী কণ্ঠ, তোমার গাড়িটা আমাদের দরজা ছুঁয়ে গেছে হামিদ, এখন তুমি ফিরে যেতে পারো না। আমি ভয়ে চেয়ার থেকে পড়ে গেলাম। এতটা পরিষ্কার কণ্ঠ, অথচ কেউ নেই আশপাশে। বাইরে তাকালাম, হেডলাইটের আলো নিভে যাওয়ার পরেও এখন দেখি সামনে জঙ্গল নয়, একটা পুরো কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি কবর, কিছু কবর ভাঙা, কিছু উঁচু হয়ে আছে, আর কিছু কবরের পাশে ছোট ছোট কাঠের টং ঘর, যেন কবরগুলোতে কেউ থাকে। আমি চোখ বন্ধ করে বসেছিলাম। হঠাৎ পেছনের দরজা খুলে গেল, গাড়ির দরজা খোলার স্পষ্ট শব্দ। আমি তড়িঘড়ি করে পেছনে তাকালাম। 3টা লাশ, তারা আর কাফনের কাপড়ে মোড়া নেই। তারা এখন দাঁড়িয়ে, তাদের গায়ে পোড়া পোড়া দাগ, মুখে নেই কোনো চোখ মুখ, কেবল গর্ত আর ছাই মাখা চামড়া। তারা একসাথে হাত বাড়িয়ে বলল, নাম হামিদ, তুইও তো মৃত। আমি গাড়ি থেকে দৌড়ে নেমে পড়লাম, চোখে পানি, কণ্ঠ শুকিয়ে গেছে, কিন্তু রাস্তাটা যেন শেষ হচ্ছে না। আমি দৌড়াচ্ছি, পেছনে তাকালেই দেখি তারা আসছে ধীরে ধীরে, অথচ কখন যেন আমার একদম পেছনে পৌঁছে যায়। আমি একটা কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, হঠাৎ মাটি থেকে একটা হাত বের হয়ে এলো। গর্ত ফেটে গিয়ে এক শিশুর বের হলো। তার চোখ নেই আর ঠোঁট ফাঁক করে বলছে, তোমার নাম লেখা হয়ে গেছে হামিদ ভাই, তুমি আমাদের নতুন চালক। আমি গলা ছেড়ে কেঁদে ফেললাম। আমি কি করলাম? আমি শুধু অ্যাম্বুলেন্স চালাই, আমি তো মানুষ মারিনি, শুধু লাশ পৌঁছে দেই। একটা গাছের নিচে পড়ে গেলাম। হঠাৎ মনে হলো কেউ আমার কানে কোরআনের আয়াত পড়ছে। শুনে মনে শান্তি পেলাম। তবে সেই কণ্ঠটা পরিচিত ছিল, মার মতো। কিন্তু মা তো গত বছর মারা গেছে। আস্তে আস্তে জ্ঞান হারালাম। শেষ স্মৃতি একটা করাতের মতো শব্দ আর 3টা ছায়া আমার গলা ঘিরে ধরছে। চোখ খুলতে বুঝতে পারলাম আমি অ্যাম্বুলেন্সের ভেতরে শুয়ে আছি, কিন্তু কিছু একটা অস্বাভাবিক। গাড়ির জানালায় সূর্যের আলো ঢুকছে না, অথচ বাইরে ঝিঝি পোকার শব্দ। গাড়ির বাইরে তাকিয়ে দেখি আকাশ লালচে, সূর্য নেই, পাখির ডাক নেই, গাছের পাতাগুলো নিস্তব্ধ। আমার মাথা ঝিমঝিম করছিল, মনে হচ্ছিল কেউ যেন ঘাড়ের ওপরে চেপে বসে আছে। পেছনে তাকালাম, 3টি লাশ আবার কাফনে মোড়া, যেন কিছুই হয়নি, কিন্তু ওদের গায়ে এখনো পোড়ার দাগ। কাপড়ের ভেতর থেকেও ধোয়া উঠছে। হাত দিয়ে গায়ে ফু দিয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম। ঠিক তখনই গাড়ির ড্যাশবোর্ডে রাখা ওয়াকিটকিতে বিকট আওয়াজ হলো, হামিদ, তোমার সময় শেষ, এবার চাবিটা দাও। আমি আটকে উঠে তাকালাম। এই ওয়াকিটকি তো বহুদিন কাজ করে না, কিন্তু এবার সেটার উপর ধোয়ার মতো কুয়াশা জমে গেল, আর সেই কুয়াশা থেকে একটা কালো হাত বেরিয়ে চাবি নিতে চাইল। আমি আতঙ্কে পেছনে ছিটকে গেলাম। গাড়ি চালাতে পারছিলাম না, কারণ স্টিয়ারিং এ কাছের মতো বরফ জমে আছে। স্পর্শ করতে হাত ঝলসে যাচ্ছিল। বাইরে বের হতেই গাছগুলোকে দেখি নড়ছে, কিন্তু বাতাস নেই। হঠাৎ বাঁ দিকের গাছের ফাঁকে দেখি একজন দাঁড়িয়ে, চেহারায় চাদর, চোখে তাকিয়ে আছে আমার দিকে। কাছে যেতে বুঝলাম এটা মানুষ না। ওর পা নেই, শরীর ঝুলে আছে বাতাসে, আর তার চাদরের ভাঁজ থেকে কেবল দাঁত দেখা যাচ্ছে। সে নিচু গলায় বলল, তুই যে পথ দিয়েছিলি সে পথে এখন আর কেউ ফেরে না হামিদ ভাই, ওরা তোর চুক্তি নিয়ে এসেছে। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু পা যেন শিকলে বাঁধা। তখনই দেখি পেছনে সেই অ্যাম্বুলেন্সের জানালায় কারো মুখ, তবে অন্য কারো না, সেটা আমার নিজের মুখ। হ্যাঁ, নিজের মুখ। আমি নিজেরই মুখ দেখলাম জানালায়, কিন্তু চেহারায় কোনো প্রাণ নেই, শুধু পাথরের মতো চোখ আর ফাঁকা দৃষ্টি। নিজেকে দেখে চিৎকার করে উঠলাম। চারদিক থেকে আবার সেই ফিসফাস শুরু হলো, হামিদ, এখন আমাদের চালক, চালক, চালক। আমি সিজদায় পড়ে গেলাম, কাঁদতে কাঁদতে বললাম, আল্লাহ, যদি তুই আছিস আমায় মাফ করে দে, আমি জানি না কি ভুল করেছি। ঠিক তখনই সব নিস্তব্ধ। কেউ একজন আমার কাঁধে হাত রাখলো, হালকা ছোঁয়া। চমকে উঠে দেখি এক বৃদ্ধ, মাথা ভর্তি সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কপালে সেজদার দাগ। তিনি বললেন, তুই এখনো মরিসনি হামিদ, কিন্তু তোকে কিছু দেখতে হয়েছে, যাতে তুই বুঝিস সব মৃত্যু একরকম হয় না। আমি কেঁপে উঠে বললাম, আপনি কে? তিনি হেসে বললেন, ওরা যাদের ঘুম পায় না আমি তাদের একজন ছিলাম, এখন তোকে ফিরতে হবে। আমি অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুললাম এক অচেনা আলোতে। চারপাশে ঘন কুয়াশা, যেন জগৎটাই ধোঁয়ার ভেতর ডুবে আছে। মাথার নিচে নরম মাটি, শরীরে কোনো ব্যথা নেই, তবুও বুক ধরফর করছে। কানে কানে একটা গলা বলছে, তুই ফিরতে চাস হামিদ? আমি গলার উৎস দেখতে চাইলাম, কিন্তু কোনো মানুষ নেই। শুধু ধোঁয়ার ভেতর একটা ছায়া ঘটছে, যেন আগুনের ধোঁয়ার মতো ফিসফিস করছে চারপাশ। তুই অ্যাম্বুলেন্স চালাস, তাই তো? এবার তোর গাড়ি চলবে 2 দিকেই, জীবনের দিকেও মৃত্যুর দিকেও। আমি চিৎকার করে উঠলাম, না, আমি তো শুধু কাজ করি, আমি তো কাউকে মারিনি, শুধু লাশ বহন করি। হঠাৎ ছায়াটা আরো কাছে এসে
আমার সামনে দাঁড়ালো। এবার তার মুখ দেখা গেল, না মানুষ না, চামড়াহীন মুখ, গলে যাওয়া চোখ আর ঠোঁট ছাড়াই হাসছে। কিন্তু তোর গাড়িতে যারা ওঠে তারা সবাই বেঁচে ফেরে না হামিদ। একবারও কি সন্দেহ করিসনি তাদের কিছু শরীর পচে কেন যায়, কিছু চোখ খোলা থাকে কেন? আমি আতঙ্কে জিজ্ঞেস করলাম, তুই কে? সে হেসে উঠল, এক বিকট ঠান্ডা হাসি। আমি মৃত্যুর সেই দিক যাকে সবাই দেখেও ভুলে থাকে। আজ তোকে দেখা দিলাম, কারণ তোকে চুক্তি দিচ্ছি। আমি পেছনে সরে এলাম, বললাম, আমি কিছু চাই না, আমি শুধু ফিরে যেতে চাই। আমার মা, আমার নামাজ, আমার সাদা জামাটায় আবার ফিরে যেতে চাই। সে তখন বলল, তবে শোন, ফিরতে পারবি, কিন্তু শর্ত আছে। তুই এই অ্যাম্বুলেন্সে বছরে মাত্র একবার 3টা মৃতদেহ নিতে পারবি, যাদের আত্মা ফেরে না। তুই শুধু চালাবি, প্রশ্ন করবি না। তুই নামাজ পড়বি, রোজা রাখবি, কিন্তু এই গোপন কাজ তোকে করতেই হবে। না করলে তোর জায়গায় কেউ আসবে না, আর তুই চিরকাল পথ হারিয়ে থাকবি। আমি চুপ করে গেলাম। ভয় আর অসহায়ত্ব আমাকে গিলে ফেলেছে। তখনই মনে পড়ল মায়ের কথা। তিনি বলতেন, যে ভয় পায় আল্লাহকে, তারে ভয় পায় সব দুনিয়া। আমি 2 হাত তুলে বললাম, আমি চুক্তি করব না। আমি যদি মরেও যাই, আল্লাহর কাছে যাব। তুই কি আমার কদম চাও? আশপাশের সব কুয়াশা কেঁপে উঠল। ছায়াটা এবার আগুনে পরিণত হলো। তার দেহ ফেটে যাচ্ছে, আগুন ছিটকে পড়ছে মাটিতে। সে গর্জে উঠল, তাহলে আয়, ফেরার দরজা এবার চিরতরে বন্ধ হবে তোর জন্য। হঠাৎ মাটি ফেটে গেল আমার পায়ের নিচে। আমি নিচে পড়ে যাচ্ছি অন্ধকারে। তখনই কানে ভেসে এলো আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চোখ খুলে দেখি আমি মসজিদের পাশে শুয়ে আছি। এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন সামনে। তিনি বললেন, তুই ফিরে এসেছিস হামিদ, কিন্তু সাবধান, সব লাশ একরকম হয় না। আমি তাকিয়ে দেখি আমার হাতের পাশে সে অ্যাম্বুলেন্সের চাবি পড়ে আছে। ফজরের আজান শেষ হয়ে গেছে। আমি এখনো বসে আছি মসজিদের পাশে, হাতের মুঠোয় সে অ্যাম্বুলেন্সের চাবি। চারপাশে সকালের আলো, পাখির ডাক, সব স্বাভাবিক, কিন্তু আমার ভেতরের কোলাহল থামছে না। আমি মাটির দিকে তাকিয়েছিলাম, যেন চোখ মেললেই আবার সেই ছায়াগুলো দেখতে পাবো। হঠাৎ এক ভদ্রলোক আমার কাছে এসে বললেন, ভাই, আপনি কি অ্যাম্বুলেন্স চালান? মাহমুদপুরে একটা লাশ নিয়ে যেতে হবে। কাল রাতেই ফোন দিয়েছিলাম একবার। আমি পেছনে তাকিয়ে দেখলাম মসজিদের পেছনে সে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, অথচ আমি তো সেটা জঙ্গলের ভেতরে ফেলেছিলাম। কিভাবে এটা এখানে এলো? লোকটা আবার বলল, বডি তো গত রাতে হসপিটাল থেকে ছাড়ানো হয়েছে, কিন্তু কেউ নিতে পারছিল না। আপনি না বলেছিলেন চালাবেন? আমি চুপ, মাথায় যেন এক ঝটকা খেয়ে গেল। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। মনে হলো আমি আবার সেই দুঃস্বপ্নের দিকে হাঁটছি। তবু আমি চাবিটা হাতে নিলাম, আল্লাহর নামে শুরু করছি, বললাম নিজেকে। অ্যাম্বুলেন্সে উঠলাম, পেছনে একটাই লাশ, পরিবারের একজন বৃদ্ধ। সব শান্ত, সাদা কাফনের কাপড়, কোনো গন্ধ নেই, কোনো দাগ নেই। আমি গাড়ি চালাতে চালাতে দরুদ পড়ছিলাম। সড়কে কোনো ছায়া নেই, হেডলাইট জ্বলছে স্বাভাবিক। মনে হলো আমি বেঁচে আছি, আবার মানুষের জগতে ফিরেছি। কিন্তু রাস্তার এক ফাঁকে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে, তার মুখ দেখা যাচ্ছে না। সে শুধু তাকিয়ে আছে আমার দিকে। আমি চোখ সরিয়ে নিলাম, কণ্ঠে কাঁপুনি উঠল। পেছনের আয়নায় তাকালাম, মেয়েটা নেই। কিছুক্ষণ পর হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো পেছনের দিক থেকে, হামিদ ভাই, আমি তো এখনো পৌঁছাইনি। আমি চমকে তাকালাম, পেছনে তো একজন লাশ। আর কে কথা বলল? চেয়ার ধরে মাথা নিচু করে শুধু বললাম, আল্লাহ, আমি তোমার কাছে ফিরতে চাই, মানুষের কাছে না। তবে এবার গলা এলো আরো পরিষ্কার, এই তো শুরু হামিদ ভাই, এই তো শুরু। গাড়ির মিটার তখন ঠিক 666 দেখাচ্ছিল। আমি জানতাম আমি ফিরে এসেছি, তবে পুরোপুরি না। কারণ কিছু ভয় একবার দেখলে তারা চিরকাল থেকে যায়। যখন গ্রামের গেটে পৌঁছালাম, তখন সূর্য প্রায় মাথার উপরে। গরমে চারপাশ ঝিম ধরে আছে, অথচ আমার শরীরের ভেতরটা ঠান্ডা। গাড়ি থামালাম, পেছনের দরজা খুলে মৃতদেহ হস্তান্তর করলাম। লোকেরা কবরস্থানের দিকে নিয়ে গেল। আমি একপাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল সব শেষ। আমি দায়িত্ব পালন করেছি, হয়তো এবার সব শেষ। তবে যখন গাড়িতে ফিরে আসলাম, তখন কিছু একটা টের পেলাম। ড্যাশবোর্ডে একটা চিরকুট। আমি নিশ্চিত আমি কাউকে গাড়িতে বসতে দেইনি, কেউ আসেওনি। চিরকুটে লেখা ছিল, 3টা পৌঁছাতে হবে, এখনো 2টো বাকি। আমার শরীর জমে গেল, মাথা ঘুরছিল। আমি তো মাত্র একটাই লাশ এনেছি, তাহলে বাকিগুলোকে? তখনই রিয়ার ভিউ মিররে চোখ গেল, পেছনের সিটে কেউ বসে নেই। তবু আমি জানি তারা আছে। গাড়ি চালিয়ে গ্রামের বাইরে এলাম। রাস্তায় মানুষজন, দোকান, বাচ্চাদের খেলা, সব স্বাভাবিক। কিন্তু আমার জন্য কিছুই আর স্বাভাবিক নয়। জীবনে প্রথমবার মনে হলো আমি হয়তো এখনো সেই জঙ্গলের মধ্যে আছি। এই মানুষগুলো শুধু একটা মুখোশ। আমি মসজিদের সামনে গাড়ি থামালাম, নামলাম, হাঁটতে হাঁটতে ওযু করলাম। তবে আয়নায় মুখ দেখে স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখের নিচে ঘন কালো ছায়া, ঠোঁট শুকিয়ে গেছে।
আর চেহারায় এমন এক শূন্যতা যা আগে কখনো ছিল না। একজন হুজুর আমার দিকে তাকিয়ে বললেন, ভাই আপনার মুখে কেমন যেন অদ্ভুত ছায়া, কোথা থেকে আসছেন? আমি কিছু বললাম না, শুধু হেসে মাথা নুয়ে চলে এলাম। রাতে বাসায় ফিরে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে একটু ঠান্ডা নিঃশ্বাস গালে লাগলো। ঘুমিয়ে পড়ার আগেই শুনলাম সেই চেনা গলা, দুইজন বাকি হামিদ ভাই, আমরা সব মনে রাখি। ঘুম ভেঙে দেখি রাত 3টা, বেডরুমে কেউ নেই, তবুও জানালার কাছে 3টা আঙুলের দাগ, আর অ্যাম্বুলেন্সের চাবিটা বালিশের পাশে রাখা। আমি জানি চাবি আর আমার কোনো যানবাহনের চাবি না, এটা এখন একটা চুক্তির অংশ, এক ভয়াবহ যাত্রার চাবি। আমার নাম হামিদ, আমি একজন সাধারণ মুসলমান। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাউকে কষ্ট দেই না। তবুও আমি জানি এই দুনিয়ার বাইরেও কিছু দুনিয়া আছে, যেখানে কিছু যাত্রা কখনো শেষ হয় না। আমার অ্যাম্বুলেন্স এখনো প্রস্তুত। ইমরান ভাই, এই ছিল আমার ঘটনাটি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ঘটনার সময়কাল 1997 সালের অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস তখন চলছে। রাজু ভাই পেশাগতভাবে একজন অ্যাম্বুলেন্স চালক। তো তিনি ঢাকা মেডিকেল কলেজ এলাকায় বসবাস করতেন। তিনি অধিকাংশ সময়ই রোগী পরিবহন করতেন, তবে লাশ পরিবহন খুবই কম করেছেন বলে তিনি জানিয়েছেন। তো এরকম একদিন তার মালিক ওসমান মিয়া তাকে সন্ধ্যার পরে জানান যে একটি লাশ নিয়ে যেতে হবে ঝালকাঠির রাজাপুরের তারাবুনিয়া গ্রামে, আর তাকে একাই যেতে হবে, দ্রুত যেন উনি রেডি হয়ে নেন। এরপর তিনি যখন ঢাকা মেডিকেলের সামনে আসছেন, জানতে পারেন যে লাশটি নিয়ে যাওয়া হবে। লাশটি একটি হিন্দু মেয়ের লাশ, তার বয়স 26-27 বছর হবে, যে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্তের কাজ চলছে। হসপিটালের আনুষঙ্গিক কাজকর্ম এবং আইনগত প্রক্রিয়া শেষ হতে আরও ঘণ্টাখানেক লেগে যেতে পারে। একবার তিনি চিন্তা করলেন যে লাশ নিয়ে তিনি যাবেন না। এরপর ওই লাশের বাবার করুণ চাহনি ও আর্তনাদ এবং তার ওস্তাদ ও মালিক ওসমান মিয়ার কথা উনি ফেলতে পারছেন না। একরকম বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন ঠিক আছে উনি যাবেন। এরপর উনি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, উনি লাশটি বহন করবেন। তিনিও তার গাড়িটাকে প্রস্তুত করেন লাশ বহন করার জন্য। রাত আনুমানিক 10টার কাছাকাছি সময় মেয়েটির লাশ একটি কফিন বন্দি করে তার বাবা ও সাথে থাকা কিছু আত্মীয় স্বজনরা গাড়ির কাছে নিয়ে আসেন। এক পর্যায়ে যখন লাশটি গাড়িতে তোলা হবে তখন হঠাৎ করে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। লাশটি আসলে ওই ঢাকা মেডিকেলের মর্গে প্রায় 2 দিন ধরে পড়েছিল, তাই এত দুর্গন্ধ ছড়াচ্ছে। যাই হোক, রাজু ভাইয়ের কেমন যেন একটু গা গুলিয়ে আসে, মাথা ঝিমঝিম করে। তখন রাজু ভাইয়ের গাড়ির মালিক এবং রাজু ভাইয়ের এক সময়ের ওস্তাদ, মুরব্বী মানুষ ওসমান মিয়া, তিনি রাজু ভাইকে ধমক দিয়ে বলেন, এই রাজু, যা তুই চা পান খায় আয়, আর তুই আমি কি মরবো না? এরকম পরিস্থিতি আমাদের হতে পারে না, এসব ভাবলে চলবে? যা, তোর সাথে আমিও যাব, ভয় নাই। আমি গেলে তোর আর ভয় নাই তো? চল, আল্লাহর রহমতে ওস্তাদ শাকদের দুজন মিলে যাব। বুঝছি তুই ভয় পাইছিস, তোকে দিয়ে একা এই লোকদেরকে ছাড়া যাবে না, আমিও যাব তোর সাথে। আর আমার এই সমস্ত লাশ টানার অনেক অভিজ্ঞতা আছে, আমি সব ভয় পাই না, চল। তো রাজু ভাই উনি একটু চা পানি খেয়ে আসেন। রাজু ভাইয়ের গাড়ির সাথে একজন হেল্পার থাকতো, তার নাম হচ্ছে হেলাল। ওই হেলাল ছেলেটা আবার ওই সময় বা ওই দিন অনুপস্থিত ছিল। যেহেতু অনুপস্থিত ছিল এই জন্য রাজু ভাই আসলে একাই ছিলেন। আর তার মালিক ওসমান মিয়া, উনিও যখন দেখলেন রাজু ভাইয়ের এই অবস্থা, প্রতিমধ্যে একটা ঝামেলা হয়ে যেতে পারে, এই জন্য উনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো যাই হোক, রাজু ভাই আধা ঘন্টা বিশ্রাম নিয়ে মাথায় একটু তেল পানি দিয়ে এসে চা পানি খেয়ে এসে উনি এখন প্রস্তুত যাওয়ার জন্য। এর মধ্যে কি হয়েছে, যেই লাশটি, এই লাশটি পুনরায় অন্য আর একটা ভালো মানের কফিনে ভরা হয়েছে, কিছু সুগন্ধি, তারপর কর্পূর, তারপর আগরবাতি, এই জিনিসগুলো চারদিকে রাখা হয়েছে, আগরবাতি ধরিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই লাশের গন্ধটা না পাওয়া যায়। তো রাজু ভাই গাড়ি স্টার্ট করেছেন, তার পাশেই তার ওস্তাদ ওসমান মিয়া, আর গাড়ির ভেতরে ওই লাশের সাথে মৃত মেয়েটির বাবা, এরকম কয়েকজন ছিলেন আর কি। তো যাই হোক, ওনারা রওনা দিয়েছেন ঝালকাঠির রাজাপুরের তারাবুনিয়া গ্রামের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 11টা। রাজু ভাইয়ের ওস্তাদ এই ওসমান মিয়া রাজু ভাইকে গাড়ি দ্রুত টানতে বলেন।
রাত আনুমানিক 12:30টার দিকে তারা মাওয়া ফেরিঘাটে পৌঁছান। ভাগ্যক্রমে অল্পের জন্য ফেরিটা পেয়েও যান। আর ফেরিটা পেয়ে যাওয়ার কারণে ঘণ্টাখানিক সময় তাদের বেঁচে যায়। মানে ফেরিটা ছাড়বে ভাব এমন সময় ওনারা ওখানে উঠে যান, আর ওই সময় জ্যামও ছিল না। এক পর্যায়ে তারা ফেরি পার হয়ে রাত প্রায় 1:30টার দিকে নদীর ওপারে পৌঁছে যান। এরপর দ্রুত গাড়ি টানতে থাকেন প্রায় 100 কিলোমিটার/আওয়ার স্পিডে। এরকম প্রায় আরো আধা ঘন্টা গাড়ি চালানোর পর হঠাৎ করে গাড়ির সামনে বড় একটা কালো কুকুর পড়ে যায়। রাতের বেলা এরকম কালো কুকুর হুটহাট চলাফেরা করতেই পারে। তো গাড়ি হঠাৎ করে ব্রেক করতে চাইলেও রাজু ভাইয়া সেটা পারেননি, উনি কুকুরের উপর দিয়ে উঠিয়ে দেন। তখন মনে হয়ে গেল গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেছে। হঠাৎ করে এই ধরনের একটা ঘটনার প্রেক্ষাপটে রাজু ভাই মনে করছেন এখনই বড় ধরনের কোনো বিপদ ঘটবে, তবে আল্লাহর রহমতে কোনো ঘটনা ঘটেনি। গাড়িটা তার ওস্তাদ থামাতে বলেন। ওনার ওস্তাদের হাতে থাকা 5 ব্যাটারির একটি টর্চ লাইট এবং একটি লোহার রড নিয়ে উনি নিচে নামান। নেমে উনি বলেন যে রাজু, তুই গাড়ির ভিতরে চুপ করে বসে থাক, নিচে নামিস না। উনি নামার পর সবকিছু ভালো করে চেক করছেন, নিচে টায়ারের দিকে আলো দিয়েছেন, ইঞ্জিনের দিকে আলো দিয়েছেন, দেখেন যে না কিছু নাই। হঠাৎ করে উনি যেই না গাড়ির পেছন দিকে তাকিয়েছেন, দেখেন সেই বিশাল কালো কুকুরটি এক দৃষ্টিতে এই ওসমান মিয়ার দিকে তাকিয়ে আছে। তার মানে হচ্ছে ওই কালো কুকুরটার কিছুই হয় নাই। তখন ওস্তাদ ওসমান মিয়া উনি ওই কুকুরটার দিকে লাইট ধরে লোহার রডটি নিয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে ওই কুকুরটার দিকে তেড়ে যান। কুকুরটিও আস্তে আস্তে পাশে থাকা ঝোপঝাড়ের ভিতরে মিলিয়ে যায়। এক পর্যায়ে ওস্তাদ গাড়িতে ফেরত আসেন এবং দেখেন লাশের সাথে থাকা অন্য লোকজনগুলো অজ্ঞানের মতো হয়ে গেছেন। মানে তার জ্ঞান নাই, গভীর ঘুমে তারা অচেতন। কারণ হচ্ছে টানা 2 দিন এই লাশটি নিয়ে তারা ব্যস্ত ছিলেন, ঘুম নাই, কিচ্ছু নাই, খাওয়া দাওয়াও নাই, যার কারণে এই যে ঘটনাটা ঘটে গেল এদিকে ওনাদের কোনো হুশই নাই। ওস্তাদ রাজু ভাইকে বলেন, রাজু গাড়ি চালা, যা কিছু দেখবি ভয় পাবি না, সমস্যা হবে মনে রাখিস, এরকম হাজারো সমস্যার সাক্ষী আমি, এরকম হাজারো সমস্যা আমি ফেস করছি, মুখোমুখি হয়েছি, আল্লাহর রহমতে সমাধানও করছি, আল্লাহর উপর ভরসা রাখ, চল। এই বলে তারা আবার গাড়ি চালানো শুরু করেন। এক পর্যায়ে এই রাজু ভাই দেখেন যে তার ওস্তাদ তিনিও মনে হচ্ছেন একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়ে গেছে। আর এই সময়ে গাড়ির লুকিং গ্লাসে রাজু ভাই দেখতে পান ওই যে কালো কুকুরটি প্রচন্ড গতিতে গাড়ির সাথে পাল্লা দিয়ে যেন দৌড়ে দৌড়ে এগিয়ে আসছে, অথচ তার গাড়ি চলছে প্রায় 100 কিলোমিটার স্পিডে। একটি কুকুর কিন্তু এত জোরে দৌড়াতে পারে না। তার ওস্তাদ তো খুব শক্ত মানুষ, কিন্তু তার ওস্তাদও একটু তন্দ্রাচ্ছন্ন ভাব তার চলে আসছে, উনি একটু ঝিমাচ্ছেন। রাজু ভাই তখন বলেন যে ওস্তাদ ওস্তাদ দেখেন দেখেন, আমি যেটা দেখি আপনি সেটা দেখেন কিনা। তখন তার ওস্তাদ ওসমান মিয়া উনি তন্দ্রাচ্ছন্ন ভাব থেকে জেগে ওঠেন, উনিও লুকিং গ্লাসে দেখেন একই অবস্থা। উনি বলেন রাজু তুই গাড়ি চালা, আর উনি জিকির করতে থাকেন। এভাবে চলছে, কখনো কখনো ওই কুকুরটিকে দেখা যায়, আবার দেখা যাচ্ছে নাই। এইভাবে চলছে, রাত হয়তো বা তখন 3টা 3:30 আনুমানিক হবে আর কি। ওনার ওস্তাদ আবারও একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। রাজু ভাই টের পান বাড়ির ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ আসছে আর ছপাত ছপাত শব্দ হচ্ছে। উনি যেই না পিছন দিকে একটু তাকিয়েছেন, অমনি দেখেন এই মেয়েটির লাশ উঠে বসে কান্না করছে আর নিজের শরীরের মাংসগুলো ছপাত ছপাত করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দেখে এই রাজু ভাই ওরে বাবা গো, ওরে মা গো বলে এমন জোরে চিৎকার শুরু করেন, এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলেছেন। এমন অবস্থায় এই রাজু ভাইয়ের ওস্তাদ উনি রাজু ভাইকে কষিয়ে মেরেছেন এক চর এবং বলেছে এই চুপ থাক। এরপর ওনার ওস্তাদ পিছনে ঘুরে এই একই দৃশ্য দেখেছেন, কিন্তু দৃশ্য দেখে উনি আর ভয় পাননি। ওই যে ওনার কাছে একটা লোহার রড ছিল, ওই রডটি দিয়ে ওই মেয়েটার ডেড বডির উপরে একটা আঘাত করেছেন। মেয়েটি তো বসেছিল আর নিজের মাংস নিজে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। যেই না ওই লোহার আঘাতটা লাগে, সাথে সাথে ওই লাশটি স্বাভাবিক হয়ে যায়, আগের মতোই শুয়ে পড়ে, একদম স্বাভাবিক। এদিকে তার সাথে থাকা আত্মীয় স্বজন কিন্তু গভীর ঘুমে বিভোর হয়ে আছে। রাজু ভাই ওই সময়ে এতটাই ভয় পেয়েছিলেন যে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। এক পর্যায়ে কোনো রকমের ভাঙা বরিশাল মহাসড়কের ভোমরাকান্দি মুকসুদপুর হাইওয়ের ওই জায়গাটাতে চলে আসেন। কয়েকটি দোকানপাট খোলা দেখে ওখানে গাড়িটা পার্ক করেন। এক পর্যায়ে তার ওস্তাদ আরও কিছু মানুষকে ডাক দিয়ে নিয়ে আসেন।
এই সময় সকলেই দেখেন যে মেয়েটির শরীরের বেশ কিছু অংশ আধা খাওয়া অবস্থায় পড়ে আছে, তবে লাশটা কিন্তু কফিনের মধ্যেই রয়েছে। মেয়েটি যখন উঠে বসেছিল তখন কফিনের ডালাটা কিন্তু খুলে গিয়েছিল, আর কফিনের ডালাটা যে খুলে গিয়েছিল এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে মেয়েটি যখন আবার কফিনের মধ্যে শুয়ে পড়ে তখন ডালাটা আপনা আপনি উপরে চলে আসছিল, তবে ডালাটা যে লোহা দিয়ে লাগানো ছিল সেই লোহার বন্ধনীটা এখন আর নাই। যাই হোক, রাজু ভাই তো ভয় পেয়েছেন। তার ওস্তাদ ওসমান মিয়া দেখলেন রাজুকে দিয়ে এখন আর গাড়ি চালানো সম্ভব না। তিনি রাজু ভাইকে বলেন যে রাজু, তুই আমার সিটে বস, আমি গাড়ি চালাবো। আসলে রাজু ভাই এতটা ভয় পেয়েছিলেন তিনি কোনো কথাই বলতে পারছিলেন না, তিনি শুধু চুপচাপ বসেছিলেন। তো এরপর ওনারা রওনা শুরু করেন। তার ওস্তাদ বলেন যে রাজু শোন, এরকম হাজার অভিজ্ঞতা আমার আছে, কখন কি করতে হবে তা আমি জানি, সুতরাং ভয় পাস না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, আর আমার তো অভিজ্ঞতা আছে, ভয় পাস না। এরপর তারা লাশ নিয়ে আবারও রওনা শুরু করেন। রাজু ভাইয়ের ওস্তাদ নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। রাত তখন হয়তো বা 4টা বাজে। তাদের গাড়ি গৌর নদী পার হয়ে জনমানব শূন্য একটি এলাকা অতিক্রম করার সময় রাজু ভাই দেখলেন রাস্তার মাঝ বরাবর হঠাৎ একজন বৃদ্ধ মহিলা একদম সোজা হয়ে হেঁটে যাচ্ছেন। তারা এত হর্ন দিচ্ছেন কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। রাজু ভাইয়ের ওস্তাদ কি করেছেন, সরাসরি ওই মহিলার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিলেন। প্রবল বেগে একটা ঝাঁকুনি অনুভূত হলো, তবে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাজু ভাই পেছন দিকে তাকিয়েছিলেন, পেছন দিকে তাকানোর পর দেখলেন যে ওই মহিলার কোনো অস্তিত্বই নাই। উনি বুঝতে পেরেছিলেন যে এটা কোনো স্বাভাবিক মহিলা না, তার ওস্তাদ কোনো মানুষের উপর দিয়ে গাড়ি উঠায় নাই, উনি যেটা করেছেন বুঝে শুনেই করেছেন। এটা ভয়ঙ্কর কোনো একটা পিশাচ শ্রেণীর জিন ছিল। তো যাই হোক, এক পর্যায়ে রাজু ভাইয়েরা সকাল 6:30টার দিকে মেয়েটির লাশ নিয়ে তাদের বাড়িতে পৌঁছান। তারপর ওখানে লাশ নামিয়ে রেখে গাড়িটি ভালো করে ধুয়ে মুছে রাজু ভাইয়ের ওস্তাদ রাজু ভাইকে স্থানীয় মসজিদের এক হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন। পরবর্তী সময় তারা ঢাকায় ফিরে আসেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো রাজু ভাই এরপর থেকে আর কখনো লাশের গাড়ি পরিবহন করেন নাই, বা লাশ নিয়ে উনি কখনো কোথাও যান নাই। উনি ওই অ্যাম্বুলেন্সের চাকরিটাই ছেড়ে দেন। রাজু ভাইয়ের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার একটি গ্রামে। মেয়েটির পরিচয় সম্পর্কে যতটুকু জানা যায় সেটা হচ্ছে যে এই মেয়েটি বেশ সম্ভ্রান্ত একটি পরিবারের মেয়ে, শিক্ষিত ছিলেন, দেখতে শুনতেও অনেক ভালো ছিলেন। বরিশালের বিএম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস এর জন্য ট্রাই করছিলেন। এর মাঝে তার বিয়ের কথাও পাকাপাকি হয়ে যায়। যে ছেলেটির সাথে তার বিয়ের কথা চলছিল সেই ছেলেটির সাথেও তার অনেক বছরের সম্পর্ক ছিল। তারই ধারাবাহিকতায় পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো মেয়েটির যেদিন বিয়ে হওয়ার কথা তার ঠিক আগের দিন এই ছেলেটি ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়। যাকে নিয়ে মেয়েটির এত স্বপ্ন ছিল সেই ছেলেটির আকস্মিক এই মৃত্যুতে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে মেয়েটি। এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এ পাশে ও পাশে ঘুরে বেড়ায়, এলোমেলো ঘুরে বেড়ায়। আর এরকম শিক্ষিত একটা মেয়ের এরকম একটা করুণ পরিণতি পরিবারের সদস্যরা মেনে নিতে পারছিলেন। তারা তাদের মতো করে চিকিৎসা করছিলেন। এলাকার কিছু দুষ্টু ছেলে পেলেও ওই মেয়েটিকে খুব বিরক্ত করছিল। এমনিতেই মেয়েটি মানসিক ভারসাম্যহীন, মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছে, এরপর আবার ছেলে পেলেরা বিভিন্নভাবে বিরক্ত করছে। মেয়েটি কি করেছিল, সে এ সমস্ত ধকল সইতে না পেরে একটা পর্যায়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। মূলত তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে, তারপর ঢাকাতে রেফার করা হয়। ঢাকাতে সে মৃত্যুবরণ করে। মৃত্যুর পর 2 দিন অতিবাহিত হয়ে যায়। এরপরই তাকে নিয়ে আসা হয়। তো এই যে মেয়েটি যিনি মারা গেলেন তার বিস্তারিত ঠিকানা, তার বাবার নাম, তার নাম, এটা এনামুল হক আবির ভাই বলেছেন। এতটুকু বলছি, এই মেয়েটির আপন ছোট বোন বর্তমানে উনি একজন সহকারী জাজ হিসাবে কর্মরত রয়েছেন। এই জন্য বিস্তারিত আমরা কিছু বললাম না, পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ হবে এই কারণে, আর বলার প্রয়োজনও নাই, নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পেরেছেন। তবে এতটুকু বলবো, আসলে মানুষের জীবনে কখন কি হয়ে যায়, মানুষের অনেক
স্বপ্ন নিমেষেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। ঘটনাটি আসাম আন্দোলনের আগেই ঘটেছিল। তাদের বাড়ির বিবরণ দিতে গেলে বলা যায় যে পুরো বাড়িটাই হচ্ছে ঘন গাছপালায় ঘেরা এবং এটা পাহাড়ি অঞ্চল, বেশ বড় সড়ো জায়গা এবং আশেপাশে আত্মীয় তথা এলাকার লোকজনদের বসবাস। অত মানুষ এতক্ষণ ছিল না। আর পাহাড়ি এলাকায় চারিনীদের বাড়ি ছিল। চারিনীর মা যখন অন্তঃসত্ত্বা, তখন তার কত মাস চলে এটা তার মনে ছিল না। তবে এতটুকু মনে ছিল যে চারিনীর জন্মের 2-3 মাস আগে চারিনীর মা নাকি রাতের বেলা প্রচন্ড পিপাসায় ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পর দেখতে পায় তার বাড়ির ভেতর একজন মানুষ কেমন পায়চারা করছে এদিক সেদিক। তিনি চোর চোর বলে চিৎকার দেন ঠিকই, কিন্তু চারিনী বা উঠে গেলে তিনি হঠাৎ সবকিছু ঝাপসা দেখতে থাকেন এবং এক পর্যায়ে আর কিছুই দেখেন না। ঘরের দুয়ার তো বন্ধ, তাহলে এই মানুষ ঢুকলো কিভাবে? খুব অবাক হয়ে যান যে স্পষ্ট একজন মানুষ, সারা শরীর চাদরে আবৃত, সাদা ধবধবে চাদর, এই মানুষটা কেমন পায়চারা করছে তাদের ঘরের ভেতর। এবং সেদিন ছিল প্রচন্ড ঝড়, বাইরে ছিল বাতাস, কিন্তু বৃষ্টি ছিল না, সব উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। চারিনীর জন্মের কিছুদিন আগে চারিনীর মা একটা স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন নাকি তিনি দেখেন চারিনীকে। স্বপ্নের মধ্যে চারিনী এসে তাকে বলছিল কিছু কথা এবং কথা শেষে বলছে, আমি তোমার মেয়ে বলছি। তিনি ধরপর করে উঠে পড়ে। আর যেহেতু প্রেগনেন্সিতে এরকম কথা শুনেছে, তিনি অনেকের কাছে জিজ্ঞেস করার পর কিছু রিচুয়াল ও পূজা অর্চনার মাধ্যমে জিনিসগুলো ঠিক করতে পারে এবং পরে আর বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে না এবং কোনোভাবে করতেও চায় না। তো চারিনীর জন্মের আগে এই 2 দিনই চারিনীর মা 2টা ইনসিডেন্টের সম্মুখীন হয় এবং তিনি তার বাবা মা ও চারিনীর মামাদের কাছে বলেছিল এবং তারা সবাই আশেপাশে থাকতো একই এলাকার ভেতর। তো চারিনীর বাবার কোনো পরিবার ছিল না। চারিনীর দাদা দাদি অনেক আগেই মারা গিয়েছিল। তো চারিনী জন্মের পর আসলে মামাদের দেওয়া জায়গা নিজেরা কিনে বাড়ি করে থাকা শুরু করে, ঘর উঠিয়ে থাকা শুরু করে। তো চারিনীর জন্ম হয় 1949 সালে। চারিনীর জন্মের পর চারিনীর মা আর আগের মতো প্রবলেম না থাকায় এবং আগের খারাপ জিনিসগুলো আর না দেখবার কারণে ধীরে ধীরে পিছনের সব ঘটনা ভুলতে শুরু করে। এমনকি তার একটা পর্যায়ে সব ভুলেও গিয়েছিল। আর চারিনী এতটাই সুন্দর ছিল যে তারা সবকিছু ভুলে গিয়েছিল। চারিনী জন্মের 9 মাস পরের ঘটনা। চারিনী তখন ধরে ধরে হাঁটে। একদিন সন্ধ্যায় চারিনীর বাবা কাজ থেকে ফেরত হয়ে দেখতে পায় চারিনী তাদের ঘরের বাইরের উঠানে বসে আছে আর কেউ চারিনীকে মাঝে রেখে ঘুরছে। তো চারিনীর বাবা নিচ থেকে উপরে উঠবার সময় তা খেয়াল করে এবং চারিনীর মা কোথায় ছিল এটা তার খেয়াল নেই। তবে চারিনীর বাবা দ্রুতই চিৎকার দিয়ে উপরে ওঠে, কে কে এখানে কে? তিনি উপরে উঠবার পর দেখেন কেউ নাই। তিনি বাড়ির পেছনে খেয়াল করতে যান এবং খেয়াল করে আসেন, আশেপাশে দেখেন কোনো চিহ্ন খুঁজে পান না। অথচ তিনি স্পষ্ট দেখেছিলেন চারিনীকে ঘিরে কেউ দাঁড়িয়ে আছে, কেউ ঘুরছে। ঠিক ওই দিন রাতে চারিনীর বাবা হঠাৎ শব্দ পান, গভীর রাতে আশপাশ থেকে ফিস ফিস শব্দের। বাড়িতে শুধু চারিনী ও তার বাবা মা থাকতো, আর কেউ থাকতো না। আর তারা একটু উপরে, তারা থাকতো একটু উপরে আর নিচে পাহাড়ের মাঝামাঝি জায়গায়। এখন এই জায়গা অনেকটা শহরের মতো, তখন এত কিছুর ছোঁয়া ছিল না। চারিনী বাবা এরকম শুনছে যে তাদের বাড়ির আশেপাশে জানালার পাশ দিয়ে কেউ কথা বলতে বলতে যাচ্ছে। আর এত রাতে এদিক দিয়ে, অ্যাটলিস্ট এদিক দিয়ে কেউ চলাফেরা করে না। চলাফেরা করলেও কারোর কথা এত পরিষ্কার শোনা যায় না। তিনি বারবার উকি দিচ্ছিলেন যে আসলে কে, কিন্তু ভয়ে দরজা খুলতে পারছিলেন না। আলো নিয়েও সাহস হচ্ছিল না। হঠাৎ পুরো বাড়ি ধরে শব্দ, পুরো বাড়ি মনে হয় দুর্বৃত্তদের কাছে পড়েছে, ওরা বাড়ি ভেঙেই ফেলবে এবং ভেঙে এখানে থাকবে এবং ওদেরকে মেরে ফেলবে। তারা ঈশ্বরকে ডাকছিল এবং তাদের ঘরের একটা জানালা দিয়ে চারিনীর মামার ঘর দেখা যায়। সেই জানাল দিয়ে চারিনীর মামা খুব জোরে জোরে তার মামার নাম ধরে ডাকছিল, ভাই এদিকে আসো, আমাদের বাঁচাও। চারিনীর বুকে জড়িয়ে সেই রাতটি কাটে তাদের দুজনের, কিন্তু কিছুই করার ছিল না, কেউ আসতেও পারেনি। এবং সকালের আলো ফুটবার আগ পর্যন্ত তারা চারিনীকে এরকম বুকে জড়িয়ে একটা কোনায় বসেছিল। এরকম একটা বিভীষিকাময় রাত পার করার পর চারিনীর বাবা মা তাদের পুরোহিতের কাছে যায়। সেই পুরোহিতেরা কয়েকজন মিলে চারিনীর বাবা মার কাছে সময় চায় এবং কিছু পূজা করতে দেয় এবং একটা সময় দেয়
যে এখানে কি হচ্ছে বা তাদের সাথে কি হবে বা হচ্ছে, সেটা তারা জেনে জানাবেন। তবে 7-8 দিন সময় দিতে হবে। তারা সেই কথা আরো একজনকে জানাবে, তারপর সে জানালেই তারা জানতে পারবেন। সেই পুরোহিতের সাথে দেখা এবং সেই পুরোহিতেরা চারিনীদের বাসায় আসবার আগের 9 দিন চারিনীর মামার বাড়িতে ছিল। সেটা সেই ঘরটা যেটা চারিনীদের জানালা দিয়ে স্পষ্ট দেখা যেত, যাকে তার মামা, যেই মামাকে চারিনীর বাবা ডেকেছিল। সেই 9 দিন কোনো সমস্যা ছিল না চারিনীদের সেই মামার বাসায়। চারিনী তখন অনেক ছোট, বোঝে না কিছুই। ওই তো সেই পুরোহিতের 4 জনের পুরো দল তাদের বাসায় আসে এবং বলে, এই জায়গাটা বদলি ফেলুন, এই জায়গা বিক্রি করে অন্যত্র চলে যান, না হয় ঘোর বিপদ আছে। তবে এই ঘোর বিপদটি কবে যাবে তা বলা যাচ্ছে না। খুব খারাপ জিনিসের ছায়ার তলে এসে গেছে এই জায়গা বিক্রি করাটাই প্রধান কাজ। এর মধ্যে একজন পুরোহিত খুব অস্বাভাবিক আচরণ করছিল। হঠাৎ তিনি চারিণীকে লক্ষ্য করে বলেন, এই কন্যা শিশুটিকে সাবধানে রাখবেন তো, এই কন্যা শিশু আপনাদের জন্য কাল হতে পারে। আপাতত এই জায়গা ছেড়ে দিন, বিক্রি করবার কথা চিন্তা করবেন, তবে এই বাসায় আপনারা না থাকলেই বরং ভালো। চারিণীর নানা নানি এবং মামাদের সম্মিলিত প্রচেষ্টায় সেই আমলে সেই পুরোহিতদের দল মিথ্যুক উপাধি পায় এবং তাদেরকে অনেক জোর জবরদস্তি করেই এই জায়গা ছাড়তে মানা করে। কিন্তু যেহেতু চারিণীর বাবা খুব চাইছিল জায়গাতে থাকতে না, পরে চারিণীর 1.5 বছর বয়সে এই জায়গা ছেড়ে একই পাহাড়ের একটু নিচের দিকে তারা থাকতে শুরু করে। সেই জায়গা একটা সময় নামমাত্র দামে বিক্রি করে চারিণীরা ওই জায়গায় থাকতে শুরু করে। যার কাছে বিক্রি করেছে সে তো কোনো সমস্যায় পড়ছে না, তাহলে চারিণীদের পরিবার কেন সমস্যায় পড়ছে? এই চিন্তা করতে করতে শুরু হয় এক প্রকার টেনশন, যেখানে প্রতিদিন রাতে চারিণী নাকি বিছানায় চুপ করে বসে থাকতো। যেখানে সে রাতের বেলা কান্না করতো খিদে পেলে, সেখানে হঠাৎ করে সেই ছোট্ট শিশু চুপ করে বসে আছে। সেদিনের পর থেকে চারিণীর বাবা এমন কাউকে খোঁজা শুরু করেন যে আসলেই তাদের সমস্যার কথা বলতে পারবে। হঠাৎ এক পুরোহিত বলেছিল যে আপনার মেয়েকে সাবধানে রাখবেন। তাকে খোঁজা শুরু করেন, যে পুরোহিতটা তাদের বাসায় এসেছিল তাকে খোঁজা শুরু করেন। কিছুদিন যাবৎ চারিণীর মধ্যে হাব ভাব কোনোভাবেই নর্মাল লাগছিল না। তার মেয়ে কিছু খাচ্ছে না, কিছু যাই খাচ্ছে তাই বমি করে দিচ্ছে। কিছুদিন আগে চারিণীকে দুপুরের খাবার খাওয়ানো হয়েছিল, সব ঠিকঠাক। হঠাৎ মেয়েটা বমি করলো এবং বমির ভেতর থেকে ছোট ছোট পোকা, যেটা শরীরের মধ্যে মারা গেলে মানুষের ভেতরে হয়, সেরকম পোকা দেখা গেল। তারা সেদিনের পর থেকে আসলে বুঝতে পারছিল কোনো খারাপ কিছুর ছায়া তাদের উপর তথা তার মেয়ের উপর পড়ে গেছে, নাহলে এরকম ভাবে জীবনের বিপর্যয় তো নামতো না। ব্যবসায় মন্দাভাব শুরু হয়ে যায় তখন, এবং চারিণীর শরীর খারাপ হতে থাকে। সেই পুরোহিতের সন্ধান কিভাবে জানি পেয়ে যায়, এবং সেই পুরোহিতের সন্ধানের পুলিশের কাছে চারিণীকে নিয়ে গেলে পুরোহিত চারিণীকে কিছু একটা দিয়ে পানি দিয়ে গোসল করাতে বলে, এবং চারিণীর মাকে সেই পানি দিয়ে গোসল করানোর পর তার সামনে নিয়ে গেলে বলে তিনি অদৃশ্য, তার সাথে কিছু অদৃশ্য বস্তুর যোগ সাজস আছে। সেই পুরোহিত তখন সনাতন ধর্মাবলম্বী একজনের কাছে চারিণীর বাবাকে রেফার করে দেয়। সেই পূজারীকেও পেতে বেশ বেগ পেতে হয় চারিণীর বাবাকে। সেই পূজারী চারিণীর বাবা মাকে বলে শিগগিরই একটা পুজো দিতে হবে, সেই পূজাতে মহিষ বলি দিতে হবে 2টো, এবং 2টা মহিষ বলি দিলেই অশ্বঘোরকে আমরা চারিণীর কাছ থেকে সরাতে পারবো। তাছাড়া পারবো বলে মনে হয় না, যেহেতু টাকা পয়সার বিষয় ছিল, আর ব্রিটিশ সাম্রাজ্য থেকে তখন মুক্তির পথ মানে ওই সেক্টরটা মুক্ত হয়ে গেছে। তখন চারিণীর বাবা আরো কিছু জায়গা বিক্রি করে এই টাকা জোগাড় করে 2টা মহিষ বলি দেয়, এবং একই সাথে 20 বছর চারিণীর মধ্যে কোনো সমস্যা দেখা যায়নি। প্রথম 5 বছর তারা খুব প্রখরভাবে লক্ষ্য করে চারিণী বড় হওয়া পর্যন্ত কোনো সমস্যা হয় কিনা। তারা ধরে নিয়েছিল সমস্যা আসতে পারে, কিন্তু 5 বছরের মধ্যে যেহেতু সমস্যা আসে নাই তারা, এবং 20 বছর পর্যন্ত কোনো সমস্যাই দেখে নেই, তখন তারা মনে করেন যে ওকে ঠিক আছে, চারিণী এখনো কোনো সমস্যাই নেই। এর মধ্যে চারিণীর বাবা মা একটা ছেলে দত্তক নেয়, এবং ছেলেটা চারিণী থেকে বেশ কয়েক বছরের ছোট ছিল। ওরা দুজন একসাথেই বড় হয়, যেহেতু আগেই বলেছিলাম যে চারিণী অনেক সুন্দর ছিল এবং পড়াশোনা করার প্রবল ইচ্ছা ছিল। আর যেহেতু মেয়ে মানুষ, ওদের পরিবারের এই মেয়ের পেছনে যে শ্রম দিয়েছেন অথবা একমাত্র সন্তানের জন্য যা করেছেন চারিণীর বাবা, এলাকার লোকজন তথা সমাজ তখন মেনে নিচ্ছিল না। হয়তো কিছু বলতো না, কিন্তু কন্যা সন্তান তখন এক ধরনের অভিশাপ ছিল সেই সময়ে, সেই সমাজে। চারিণী বড় হয়ে যায় এবং বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। 1969 সালে চারিণীর বিয়ে হয় তাদেরই এক আত্মীয়র সাথে,
আসলে নিজে সমাজের এবং এই গোত্রের বাইরে বিবাহ তখন প্রচলিত, এখনো হয়তো প্রচলিত নাই তাদের মধ্যে, এটা আমি যতটুকু শুনেছি। যাই হোক, যতটুকু ঘটনার আবহ পেয়েছি ততটুকু শেয়ার করছি। তো বিয়ের পরবর্তী দিনে আর কি, দিনের বেলা চারিনীর স্বামী প্রথম আবিষ্কার করে চারিনী রাতের বেলা একা একা বসে থাকে এবং মেঝেতে ওকে চারিপাশে কয়েকজন মানুষ ঘুরপাক খায়। চারিনী মাথা নিচু করে আস্তে আস্তে কান্না করতে থাকে। হঠাৎ করে তিনি চারিনী চারিনী বলে ডাকতে চারিনী অবাক হয়ে যায় এবং সে মনে হয় ঘুম থেকে উঠেছে। কি হয়েছে তার কোনো খবর নেই, সে জানে না। এরকম করে প্রায় সময় চারিনীর স্বামী চারিনীকে এইভাবেই পেতেন গভীর রাতে। চারিনীর সন্তান সম্ভব হয় যখন এক প্রকার পৈশাচিক নৃত্য হতো গভীর রাতে ঘরের পেছনে। এই নৃত্য অনেকটা চারিনী নিজেই করত। সন্ধ্যা হলেই চারিনী সাজগোজ করে ফেলতো এবং এক প্রকার সন্ধ্যা হলে সে খুব খুশি হয়ে যেত। যাই হোক, সেদিন একদিন রাতের বেলা বৃষ্টির মাঝে চারিনীকে ঘরে না পেয়ে চারিনীর স্বামী বের হয় যে আসলে কি ঘটনা, এত রাতে ঘরে নেই কেন। তিনি বের হন এবং বাড়ির পেছন দিকে দেখেন বৃষ্টিতে চারিনী ভিজছে এবং কারোর সামনে পূজা করছে, আর রক্তে ভেসে আছে চারিনীর পুরো শরীর। চারিনীর শাড়ি রক্তে ভিজে গেছে। চারিনীর স্বামী তাকে ঘরে নিয়েও ঠিক করতে পারেন না, কারণ ওই মুহূর্তে চারিনী প্রচন্ড হিংস্র হয়েছিল এবং বোঝা যাচ্ছিল চারিনী কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। এবং চারিনীর যে ভ্রূণটা ছিল পেটের ভেতরে, সেটা কোনোভাবেই মিসক্যারেজ হয়ে গেছে, বের হয়ে গেছে। এবং এটা যে চারিনী পেটের মধ্যে কয়েকবার কিল ঘুষি দিয়েছে, সেটার জন্য বোঝা গেল যে চারিনী নিজেই নিজের ভ্রূণটাকে নষ্ট করে ফেলেছে, এবং এটা বুঝতে আর বাকি রইল না। সকাল হবার পর চারিনীর পজিটিভ আচরণ এবং কান্নাকাটি সব মিলিয়ে সবাই চারিনীকে দোষারোপ করছিল, কিন্তু আসলে সেই নারকীয় দৃশ্য যেহেতু তার স্বামী নিজে দেখেছে, সে তখন চারিনীকে কিছু বলেনি। আর বাচ্চা যেহেতু নষ্ট হয়েছে, তাই চারিনীকে অনেকটা চোখে রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু ছোট করে আগের দিনের রাতের দৃশ্যটা বলি, এরকম যা চারিনীর ভাইকে এবং বাবা মাকে জানানো হয়। চারিনীকে পাশে না পেয়ে চারিনীর স্বামী ঘর থেকে বের হয়। তাদের ঘরের পেছনে উঠানোর উপর শব্দ হচ্ছিল, দুইটা পাথরের মধ্যে পাথর মারার শব্দ। বৃষ্টির মধ্যে পেছনের উঠানে চারিনী বসে আছে, তাকে ঘিরে কয়েকটি মানুষ কিছুক্ষণ পরপর গরুর রূপে চারিনীর পাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে। চারিনী বসে থাকা অবস্থায় হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে, বসে বসে পূজা করার মতো, এবং তার পাশে একটা পাথর পড়া ছিল। চারিনী সেই পাথরের উপর কিছু একটা আরো একটা পাথর দিয়ে থেতলাচ্ছে এবং সেটা বোঝার অপেক্ষা রাখে না, চারিপাশে রক্ত ছিটকে যাচ্ছে। বৃষ্টির পানিতে সেগুলি আবার পাথর থেকে পড়ে যাচ্ছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে সেটা চারিনীর শরীরে এবং পাথরের উপরে সেই রক্তের ছোপ। চারিনীর স্বামী আলো ছাড়াই বুঝতে পারছিল যে কি হচ্ছে, যা সাধারণভাবে হচ্ছে না। পরদিন সকালে সেখানে শুকিয়ে যাওয়া ভ্রূণ পাওয়া যায়, যা সত্যি কথা শুনতে খারাপ লাগলো। আমি বলেছি আগে যে সংবেদনশীল কথাবার্তা আমার বলতে খুব কষ্ট হচ্ছে। সেই ভ্রূণটাকে কাক টানা হেঁচড়া করছিল। নিজের সন্তানের এই দৃশ্য দেখে কোনো পিতা ঠিক থাকতে পারে না। তারপরও চারিনীর স্বামী নিজেকে ঠিক রেখেছিল। নিজেকে বুঝিয়ে চারিনীকে বিভিন্ন জনের কাছে নিয়ে যাচ্ছিলেন যদি ঠিক করা যায়। ডাক্তাররাও বলেছিল যে ও ডাক্তারের কাছে নিয়ে গেলে শরীর তো ঠিক করতে হবে। ডাক্তারদের বলেছিল পিছলে পড়ে গেছে, যার কারণে মিসক্যারেজ হয়ে গেছে, এবং সেটা সে এলাকা থেকে অনেক দূরে ছিল। এদিকে দূরের শহরের সাথে পাশের সম্পর্ক দূরত্ব, মানে তাদের আস্তে আস্তে সম্পর্কের একটা, দূরের শহর তো সত্য, এবং তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা দূরত্ব বাড়ছিল। একরকম খারাপ ব্যবহার শুরু হয় চারিনীর। প্রতিদিন রাতে চারিনী কাকে পূজা করতো এবং তার দিকে চেয়ে কান্না করা, খুব কষ্টের কান্না, যেটা অনেকটা মনে হতো যে চারিনীকে এখানে অত্যাচার করা হচ্ছে। চারিনীকে কিছুদিন তার বাবা মার কাছে রাখলেও পরে তাকে এবার নিয়ে আসা হয়। চারিনীর বাবা মার বাসা থেকে আসার পর থেকে আচরণের মধ্যে আরো ভয়াবহতা আসতে শুরু করে। চারিনীর রোজ রাতে বাইরে যে কাকে পূজা এবং দূর করাটাও তার স্বামীকে ভাবাচ্ছিল, তার স্বামীর পরিবারকে ভাবাচ্ছিল। তো তার স্বামীর নাম ছিল রূপান থিমা। তার স্বামী তাকে নিয়ে দার্জিলিং এর কোনো একটা মন্দিরে গিয়েছিল এবং এই সমস্যা নিয়ে সেখানে চারিনী নিজের হাত কেটে ইচ্ছা করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তাকে পরে মোটামুটি একটা জঙ্গলের মাঝখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় আবারও আসামে। আসলে তাকে নিয়ে মোটামুটি এক প্রকার বিপদ হয়ে যাচ্ছিল চারিনীর স্বামীর। দূরত্ব তখন অনেক বেশি
চারিনীর মধ্যে সারাক্ষণ কেমন একটা খুশি খুশি ভাব। তার স্বামী থেকে যতই তার সম্পর্ক খারাপ হতে থাকে ততই সে আরো খুশি হতে থাকে এবং বেশ খুশি খুশি ভাব লক্ষ্য করা যায়। সবার সাথে ভালো ব্যবহার করলেও চারিনী সন্ধ্যার পর নিজেকে ওই যে বলেছি পরিপাটি করতে থাকে। কোনো কেন কার জন্য আসলে সেটা রূপান বুঝতে পারছিল না। রূপানকে পুরোহিত বলেছে চারিনীকে এক পিশাচ নজর নিজের মতো করে চালাচ্ছে। এটা যখনই চিন্তা করতো রূপান, এবং এটা তার কাছে বেশ মাইন্ডে লাগতো, মাথার মধ্যে হিট করতো, খারাপ লাগতে থাকতো। তিনি বুঝতে পারছিলেন চারিনী আর সেই চারিনী নাই যাকে সে অনেক ছোটবেলা থেকেই চেনে। এই চারিনীর মধ্যে আসলে কোনো মানবিক পরিচয় পাওয়া যাচ্ছে না। তিনি তখন পুরো পরিবার সহ এক প্রকার গোল মিটিং করে এবং বলতে থাকে, এরকম চলতে থাকলে তো সমস্যা। চারিনীর এরকম কান্না ভরা গভীর রাত কাকে উৎসর্গ করা হয় তাকে তা বলা মুশকিল। সেদিন চারিনীর মা কিছু কথা বলে এর মধ্যে একটা কথা তিনি বলেন, এরকম ঘটেছিল যে চারিনীকে লক্ষ্য রাখতে বলেছিল এক পুরোহিত অনেক আগে। সে মারা গেছে তাও অনেকদিন হয়, তাই বুঝতেও পারছিল না আসলে কার সাহায্য নেবে। তো চারিনীর মা সেদিন মুখ ফসকে বলে দেয়, এরকম আমি ফিল করতাম আমার পাশে কেউ আছে এবং আমি কার জন্য পূজা করতে বসে পড়ছি, এবং তা আমি এটা অনেকবার স্বপ্নে দেখতাম। এবং একটা গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন হচ্ছে, আমি অন্তঃসত্ত্ব থাকা অবস্থায় একবার চারিনী আমার স্বপ্নে আসে এবং এই কথাটা বলে, শুধু শুধু জন্ম দিও না, আমার মৃত্যু তুমি সহ্য করতে পারবে না। চারিনীর মা তখন থেকে ভয় পেতে শুরু করলো যে এই ঘটনা আবার শুরু হলো কিনা। প্রায় 4-5 মাস চারিনীর অবস্থা কেমন ছিল তার খবর পাওয়া যেত না। রূপানও আগের মতো কোনো ধরনের ইনফরমেশন দিত না যে ওরা আসলে কেমন আছে বা চারিনী কি নতুন কোনো পাগলামি করছে কিনা। আসলে এসব ইনফো তো রূপানি দিত। রূপানের সাথে রাস্তায় দেখা হলে পাশ কাটিয়ে চলে যেত, মনে হতো কেউ কাউকে দেখছে না। ডাকলে পরে মাথা ঘুরে পিছনে তাকিয়ে এসে দেখা করে যেত। রোগা শুকনা হয়ে গেছে, মনে হতো কোনো কিছু একটা রূপানের হয়ে গেছে, মানে কোনো ঝামেলা হয়েছে ওর ভেতর। আর এদিকে সম্মিলিত ডিসিশন হয় যে চারিনীকে বেঁধে রাখা হবে সন্ধ্যার পর। এই বেঁধে রাখার জন্য এক পূজারীর বুদ্ধিটি অনেক বড় কাজ করে। সেই পূজারীর বুদ্ধি অনুসারে চারিনীকে সন্ধ্যায় শেকল দিয়ে আটকে দেওয়া হতো ঘরের কাঠের পিলারের সাথে। একদিন শনিবার হঠাৎ রূপান চিৎকার করতে করতে এবং বলতে বলতে থাকে চারিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে রূপান চারিনীর বাবা মার বাসায় এসে। এটা চারিনীর বিয়ের পর 1974 অথবা 73 দিকে, আসলে কথার সালটা মনে নেই। চারিনীর ভাই বাবা মা সবাই চারিনীকে খোঁজার চেষ্টা করে, কোথাও পাচ্ছিল না। পুলিশে মানে ওখানে ইনফর্ম করা হয়, জানানো হয়, কিন্তু এখানে কোনো আসামি নেই। আসলে রূপান তো অনেক চেষ্টা করেছিল চারিনীর ভেতরে এই আধ্যাত্মিকতা, আসলে এটা ত্যক্ত বিরক্ত আসলে এই ঝামেলাতে রূপান কিন্তু অতটা ত্যক্ত বিরক্ত হয়নি, চেষ্টা করেছে, চারিদিকে ফেরত আনার চেষ্টা করেছে। তো রূপান কিভাবে জড়িত থাকবে ওর লাপাত্তা হবার পেছনে, এটা চারিনীর বাবা মা চিন্তা করে। তাই রূপানকে দোষ না দিয়ে তারা আবারও তাদের বাড়ি থেকে দূরে সেই পুরোহিতের কাছে গেলে পুরোহিত তাদেরকে বলে যে এইখানেই শেষ, অশ্বঘোর তাকে নিয়ে গেছে, ও আর ফেরত আসবে না, কোনো উপায় নেই ফেরত আনা। তবে হ্যাঁ, অশ্বঘোর এখনো সেই বাড়ির পেছনে ঘোরে, কেন ঘোরে তা বলা মুশকিল। এখানে দুটো কথাই বেশ ডিফারেন্ট এবং পরিষ্কার না। তারপরে তারা খুঁজতে থাকে। নিখোঁজ হবার 55 অথবা 6 দিনের মাথায় গভীর রাতে রূপান দরজায় নক করে এবং চিৎকার করতে থাকে। রূপানকে চারিনীর বাবা ঘরে আসতে বলে, ঠান্ডা মাথায় বসায়। রূপান বলে, আমি চারিনীকে দেখতে পাচ্ছি, আমি ঘুমিয়েছিলাম, চারিনী আমার কাছে এসেছিল, চারিনী এসে আমার কাছে কাঁদছিল, আমার পায়ের কাছে কাঁদছিল, আমি কিছুই করতে পারিনি। চারিনীর শরীরে সাদা কাপড়, কয়েকদিন যাবত আমার কাছে এসে এরকম কান্না করছে, কিন্তু আজকে আমার খুব আমার কাছে এসে রাগ হয়েছিল, আজকে আমার সাথে খুব রাগ হয়ে কথা বলেছে, কয়েকদিন যাবত এরকম হচ্ছে, আমাকে বাঁচান। তো ওই রূপান বলছে যে আমি ঘরের পেছনে যে দেখি চারিনী মাটির ভেতর থেকে উঠে দাঁড়ায় এবং আমাকে বলতে থাকে, তুমি কি ভেবেছিলে আমি আর আসবো না? তুমি আমাকে যতবার মারবে আমি ঠিক ততবার আসবো। আমাকে বাঁচান, আমাকে ওরা মেরে ফেলবে, চারিনীর হাতে ছুরি, ও আমাকে মেরে ফেলবে, ওই যে আমার পেছন পেছন আসছে, ওই যে দেখেন। পরে তিনি নিজেই নিজের কাছ থেকে একটা ছুরি বের করে বলেন, ওই যে চারিনী। তো চারিনীর পরিবারটাকে বারবার থামানোর চেষ্টা করে যে তুমি কোনো স্বপ্ন দেখেছো, খারাপ কিছু দেখেছো, তুমি বেশি বেশি ভাবছো, এই চিন্তা করো না, দেখো কিছুদিনের মধ্যে চারিনী ফেরত আসবেই আসবে, ও কোথাও গেছে কোনো একটা কারণে। রূপানের বাড়ির পাশ দিয়ে চারিনীর ছোট মামা হেঁটে পার হচ্ছিল। সে
অনেকদিন যাবত এই বাড়িতে ঢোকে না, তাই একটু উকি মারে। হঠাৎ করে সে খুব পচা একটা গন্ধ পায় ঝোপের ভেতর থেকে, এবং বুঝতে পারছিল না আসলে ঘটনাটা কি। এত পচা গন্ধ, এবং তার সাথে যে ছিল সেও খুবই পচা একটা গন্ধ, পটকা গন্ধ পায়। সেদিনই আশেপাশের লোকজনও ওইখানে যারা দাঁড়িয়ে ছিল তারাও গন্ধ পাচ্ছিল। তারা রূপানের ঘরের পেছনে ঢোকে। রূপান হয়তো ঘরেই ছিল না, তা তারা খেয়াল করেনি, কিন্তু এত পচা গন্ধ কোথা থেকে আসবে। তারা যেয়ে দেখে আশেপাশে মাটির একটা উঁচু ঢিবি আছে, এবং সেখান থেকে গন্ধ আসছে, আর আশেপাশে মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদের একটা সন্দেহ হয়, কি জানি মনে করে তারা তৎক্ষণাৎ সেখানের মাটিটা খুঁড়ে ফেলে। কোনো কুকুর টুকুর যদি ওখানে দাফন করে, ঠিক মতো হয়তো বা দাফন করে, যদি কুকুর মনে হয় মাটি চাপা দেওয়া হয় না, এরকম কিছু চিন্তা করে তারা মাটির খুঁড়ে ফেলে। এবং সেখানে কোদালও ছিল একটা কর্নারে। আর সহ্য হচ্ছিল না, গন্ধ মারাত্মক, খুব কষ্ট হচ্ছিল। খুঁড়ে তাদের খোঁড়ার পর বুঝতে বাকি রইল না, এবং ওই দৃশ্য দেখার পর বুঝে গেল যে এটা চারিনীর লাশ। তো সেখানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাউকে খবর দেওয়া হয়, এবং খবর দেওয়া হলে ইনফর্ম করা হয়, এবং তারা আসে এবং এলাকার লোকজন জমে যায়। তারা ভিড় জমিয়েছিল। চারিনীর বাবার মামার অবস্থা খুব খারাপ। ঘটনাটা সবার সামনে আসার আগে রূপান বুঝে গেছিল তার আর রক্ষা নেই। আর তাদের মুখ্য, মানে তাদের যে মুখ্য, তাদের যে রাজা বলতে গেলে, তাদের যে মেইন প্রধান, তারা জেনে গেছিল। এবং বৌদ্ধদের মধ্যে এই জিনিসটা আছে যে অহিংস পরম ধর্ম, আর জীব হত্যা নাকি মহাপাপ। আর এদিকে একজন মানুষকেই মেরে ফেলা হয়েছিল, এবং রূপানের বিচারের কথা চলছিল, এবং বিচারের আগের দিনই শাস্তি পাবার আগেই তিনি রূপান স্বীকার করে, এবং পরবর্তী দিনই ডেট ছিল যে রূপানকে শাস্তির আওতায় আনা হবে। তো রূপান স্বীকার করে যে তিনি চারিণীকে মেরে ফেলেছে, এবং কিভাবে মেরে ফেলেছে সেটা সে বিচারের দিন বলবে। তো শাস্তি পাবার আগের দিনই রূপান গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফেলে। জানা যায়নি সে কিভাবে চারিণীকে মেরে ফেলেছে। চারিণীর দেহ সৎকারের পরও চারিণীর বাবা মা প্রায় সময় চারিণীকে তাদের উঠানে দেখতে পেত, আশেপাশে দেখতে পেত, কিন্তু কিছুদিন যাবার পর, কয়েক বছর যাবার পর সেটা আর আসেনি। কিন্তু তাদের মধ্যে হয়তো একটা খারাপ ফিলিং কাজ করছিল, এবং সবচেয়ে বেশি ফিলিং কাজ করছিল আসলে রূপান কিভাবে চারিণীকে মারলো। কিন্তু রূপানও তো পরে আত্মহত্যা করে ফেললো, এবং জিনিসটা এমন ভাবে যে রূপান যে গাছের সাথে আত্মহত্যা করে, এটা একটা মোটামুটি এমন একটা জায়গার গাছ যেখান দিয়ে গাছ মানুষজন খুব ইজিলি চলাফেরা করে, এবং মানুষজন মানে এখানে একটা খুবই নাম করা একটা ঘটনা। তো 73 বছরের আমি যার কাছ থেকে ঘটনা পেয়েছি আর কি, আপনাদের সবাইকে যেটা বলছিলাম যে আমি বীরেন্দ্র, আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং 73 বছরের বীরেন্দ্র দাস বড়ুয়ার কাছ থেকে সংগ্রহ করা ঘটনা। এবং বীরেন্দ্র হচ্ছে সেই ছেলে যে দত্তক নেওয়া চারিণীর ভাই, যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করার চেষ্টা করেছিল চারিণীর সে ব্যাপারে। তো বয়স অল্প থাকার কারণে সে পারেনি, এবং যিনি শেয়ার করেছেন ফাইজুল ইসলাম ভাইয়ের কাছে, উনি শেয়ার করেছেন সরাসরি। 70-এর উপরে তো হবেই বয়স। এবং লোকমুখে ওই মুহূর্তে এই ঘটনাটা বেশ প্রচলন থাকলেও কালের পরিক্রমায় আস্তে আস্তে এই ঘটনাটা হারিয়ে যায়। তো এইটা ছিল বীরেন্দ্র বড়ুয়ার ঘটনা, এবং আমি অত্যন্ত খুশি যে উনি আমাদেরকে চিন্তা করেছেন, আমাদের কাছে ঘটনাটা পাঠিয়েছেন। এটা স্টোরি হচ্ছে 2000 সালের দিকে। তো সেই সময়, এখন যেমন মানুষ ইন্টারনেটে বেশি ব্যস্ত থাকে, তখনকার সময় কেবল টিভিতে ব্যস্ত থাকতো বেশি মানুষ। দেখা তো এইচবিও দেখতেছে, পেপার ভিউ দেখতেছে, এগুলা। বাট অ্যাকচুয়ালি যে এগুলাতে খুব একটা আগ্রহ ছিল না। সে তার নিজের টাউনে থাকতেও সন্ধ্যার পর কফি শপে চলে যেত, যে কফি খেত, বন্ধুদের সাথে দেখা করতে, ইত্যাদি ইত্যাদি। তো এইখানে তার সময় কাটানোর জন্য কিন্তু এখনো কোনো বন্ধু হয়নি। তো এইটা তার কাছে একটা ব্যাপার। সে জাস্ট দিনের বেলা বন্ধু কয়েকজনকে ফোন করছে, কথা বলছে, এরকম আর কি। বাট তার এখানে বন্ধু হয়নি এরকম সময় কাটানোর মতো। তো প্রকৃতিটাকে খুব এনজয় করতেছে। সে তাকায় দেখতেছে যে সেই পুলের পানিতে চাঁদের আলো পড়ে টলমল করতেছে পুলের পানি, খুব মানে অন্যরকম লাগতেছে। তো যে চিন্তা করতেছে যে আমি নামবো নাকি পুলে, সারাদিন তো এগুলাতেই গেল, বাসা গোছানোতে, ওই যারা জিনিসপত্র আনছে ওদের সাথে টুকিটাকি দৌড়াদৌড়ি করছে এসে। তো চিন্তা করতে চিন্তা করলো, না আরেকটু পরে, মানে আরেকটু রাত হোক, আমি মানে নামবো, পুলে নামবো। ওয়াই নট ট্রাই দ্য পুল? কারণ এটা তাকে বলা হয়েছে বাসা থেকে যে তোমাকে পুল মেনটেনেন্সের দায়িত্ব কিন্তু তোমাকেই মেনটেন করতে হবে। এটার জন্য তারা
তাকে সব নাম্বার ইত্যাদি ইত্যাদি দিয়ে রাখছে। সো তারা বলছে যে মোর অফেন তারা এই কাজটা করে, পুল মেনটেনেন্স করে, মানে ক্লিন আপ ইত্যাদি ইত্যাদি, মানে মোটামুটি এভরি কাপল অফ উইকস যদি তুমি এটাকে র্যান্ডমলি ইউজ করো তোমাকে এটা করতে হবে। আবার ওখানে রিসাইকেলেবল আছে, ওখানে যে পানিটাকে রিসাইকেল করার সিস্টেম আছে। তো যাই হোক, এই জিনিসগুলা মানে মোটামুটি ওকেই মেনটেন করতে হবে আর কি। তো ও চিন্তা করতেছে যে সন্ধ্যার পর নামবো, যেহেতু আমি এটা এফোর্ড করতেছি, আমাকে এটার জন্য পে করতে হবে, তো সুতরাং আমি পুলে নামবো সন্ধ্যার পরে। তো কফি টফি খেয়ে যায়, ঘরের মধ্যে কাজকর্ম করে তারপর সে আসে। তো যখন পুলে নামার চিন্তা করে আসছে সে, এবার সে একটা সুইমিং কস্টিউম পরে আসছে, পাশে টাওয়াল রাখছে, রেখে সে চিন্তা করলো পুলে নামবে। তো একটু অস্বস্তি লাগতেছিল জেকের কাছে। অস্বস্তি লাগার কারণ হচ্ছে যে সারা বাড়িতে কিন্তু সে একা, এবং সারা বাড়িতে একা কেউ নাই। তো সে একটু অস্বস্তি ফিল করতেছিল যেটাই, যে পুলে নেমে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার ফার্স্ট টাইম নামতেছে এবং এটা ডেপথ কেমন কি জান না, আর যে খুব ভালো যে সাঁতারু তাও না, মানে সাঁতার কাটে, সুইমিং পুল খুব এনজয় করে। সে সুযোগ পেলেই কোথাও সুইমিং পুল যদি পেত সে নেমে যেত। এখন দেখা যেত যে সে যেখানে থাকতো ওই জায়গাটা ঠান্ডা প্রধান অঞ্চল, মূলত খুব একটা সুযোগ হতো না, ইনডোর পুল ছাড়া খুব একটা সুযোগ হতো না পুলে নামার। তো এখানে যেহেতু খুব সুন্দর ওয়েদার, তো একটু ভয় পাচ্ছে যে যদি সমস্যা হয়। তাই এগুলা চিন্তা করতে করতে সে চিন্তা করলো অসুবিধা নাই। তার যে সেলফোন ছিল সেটাকে পাশে রাখে, এক পাশে রেখে সে আস্তে করে ওই পুলের সিঁড়ি বেয়ে নামা শুরু করে। তো নেমে যায় পুলে, দেখে যে না, হাইট মোটামুটি ভালো এবং স্লোপটা আস্তে আস্তে গেছে, সো হি ক্যান সুইম। তো কিছুক্ষণ পরেই জেকের কাছে খুব ভালো লাগা শুরু করে। একই সাথে মানে আকাশে চাঁদ উঠছে, চাঁদের আলো পড়ছে, এবং তার ঘর থেকে হালকা আলো এসে পড়তেছে পুলের পাড়ে, কিন্তু পুলটা মোটামুটি চাঁদের আলোতে, ন্যাচারাল লাইটেই আলোকিত হয়ে আছে। আরো কিছু লাইট ছিল এই পাশে দিলে সেগুলো জ্বলে উঠতো পুলের এই পাশে, তো ওগুলা সে জ্বালে নাই। তো সে সাঁতার কেটে যাচ্ছে, একবার সাঁতার কেটে পুলের একেবারে শেষ মাথা চলে গেছে। ওইখানে সে দেখতেছে যে ওইটার হাইট হবে 9 ফিটের মতো, 9 ফিটের মতো গভীর ওখানে। তো এটাই মানে ওর, তার জন্য স্ট্যান্ডার্ড, জেকের জন্য স্ট্যান্ডার্ড, কারণ জেক ইজ অ্যারাউন্ড লাইক 6 ফিটের কাছে তার মানে তার হাইট। তো সুতরাং তার জন্য 9 ফিট ইজ ভেরি গুড সাঁতার কাটার জন্য। তো জেক সাঁতার কেটে পুলের পাড়ে যেয়ে দেখতেছে মানে এটা বাধাইগুলা কিরকম, এই সেই। আবার সাঁতার কেটে ফেরত আসতেছে তার ইসের দিকে। তো এরকম 2-3 রাউন্ড মারলো, মেরে সে যে তার সেই সিঁড়ির কাছে যে সেখানে সে হাফ করলো আর কি। সে ওখানে তার করলো, বসলো, মানে পানির মধ্যে রিল্যাক্স করতেছে, শুয়ে চিন্তা করতেছে কি অবস্থা। অনেকক্ষণ সে ওখানে বসে আছে, দেখতেছে আশেপাশে প্রকৃতি এনজয় করতেছে, আসলে তো কিছু করার নাই। কিছুক্ষণ চিন্তা করে সে বললো আচ্ছা লাস্ট একবার আমি সুইমে ক্রস করি, তারপরে আমি চলে আসবো, উঠে যাব পুল থেকে। তো এইবার সে সাঁতরায় গেল। সাঁতরায় গিয়ে সে মোটামুটি মাঝামাঝি আসছে, তখন চিন্তা করলো যে আমি একটা আন্ডার ওয়াটার ডাইভ দিই, মানে পানির নিচে ডুব সাঁতার দিই একটা, চিন্তা করে সে মাথার নিচে করে পানির নিচে ডুব দিল। তো সে যখন ডুব দিছে তার কাছে তখন হঠাৎ করে মনে হলো যে সে পানিতে ডুব দেওয়ার সাথে সাথে মনে হলো আশপাশে আলো অনেকটা কমে গেছে। আলো অনেকটা কমে যাওয়া, এটা মনে হওয়ার কারণ সে বুঝতে পারছে না, কারণ সে তো ন্যাচারাল আলো পাচ্ছে উপর থেকে, আকাশে চাঁদের আলো। তার কাছে হঠাৎ করে মনে হলো যে এমনি লাইট, আশেপাশের যে অ্যাম্বিয়েন্ট লাইট ছিল, মানে বাসা থেকে যে আলোগুলো পড়তেছিল, মনে হলো হঠাৎ আলোগুলো কমে গেল। সো সে পানির নিচে বসেই চিন্তা করছে কি, কয়েকবার সে স্ট্রোক করেই সে যখন মাথা উঠাতে যে সে হঠাৎ খেয়াল করলো পুলের পাশে এক জায়গায় একটা মাথা, মনে হচ্ছে যে একটা শরীর আর কি, এরকম মানুষের শরীরের মতো তাকায় আছে, মানে অ্যাজ ইফ কেউ যদি পুলের পাশে বসে এরকম করে উকি দেয় পুলের ভিতরে, কাইন্ড অফ লাইক দ্যাট। তো জেকের কাছে একটা অস্বস্তি লেগে উঠে, পানির নিচেই সে একটু ভয় পেয়ে যায়, পানির নিচেই তার মানে হার্টবিট বেড়ে যায়। চিন্তা করে কে এটা, মানে আমি তো বাসায় একলা, এখানে তো কেউ ঢোকার নাই, আমি তো ফ্রন্ট এন্ট্রান্স লাগাই দিয়ে আসছি, মানে আসার সময় তো বাসায় ঢুকেই তো দরজা লাগাই দিছে। তো একটু হার্টবিট বেড়ে যায়, সে দ্রুত উপর দিকে উঠে, কিন্তু যেই জায়গায় সে বসা দেখছে ওই জায়গা দিয়ে সে উঠে না, সে সামনে যে মাথা উঠায় দেখে, মানে ফস করে যখন সে ভেসে উঠছে তাকায় দেখে যে তার বাসাটা, এন্টায়ার বাসার অন্ধকার হয়ে আছে, আলো বন্ধ। তার সামনে যে লাইট গুলা ছিল তার বেরান্দাতে সেগুলো বন্ধ। আর সে যেই জায়গায় মানুষের মতো একটা অবয়ব দেখছে বসা, ওইদিকে তাকালো, দেখলো কেউ নাই, পুরো জায়গাটা মানে ফাঁকা। চারিপাশে চোখ বুলালো, দেখলো কেউ নাই, কিন্তু বাসাটা একেবারেই অন্ধকার, পুরা মানে ডার্ক হয়ে আছে বাসা। তো জেকের কাছে একটু মানে ভয় লেগে গেল, কারণ সে বাসায় তো একলা। তো কয়েক সেকেন্ডের জন্য তারপর সে চিন্তা করলো আচ্ছা হতে পারে কোনো ব্যাপার আছে, হয়তো
কোনো একটা সমস্যা হয়েছে বাসায়, দেখি সার্কিট ব্রেকারের কি অবস্থা। তো সে দ্রুত সাঁতার কেটে চলে আসলো একদম পাড়ে, এসে উঠে গেল, উঠে তার সেলফোনটা নিল, সেটা জায়গা মতো রাখছে যেখানে রাখছিল, টাওয়াল নিয়ে সে শরীর মুছতে মুছতে গেল, গিয়ে সে চেক করতেছে যে এখানে তার যে সার্কিট ব্রেকার গুলো কোথায়। দেখলো যে কিচেনের পিছনে একটা অংশ, সেখানে ওখানে তার ওই রাখা, মানে তার লন্ড্রি ম্যাটেরিয়াল রাখা, যে তার ওয়াশিং মেশিন এন্ড ড্রায়ার, তার ওইখানে বোর্ডটা। তো অন্ধকার সে সেলফোনের আলো দিয়ে যাচ্ছে, যে কারণ এরকম হঠাৎ করে অন্ধকারে যে এসে ধর ক্যান্ডেল বের করতে পারবে না, সেলফোনের আলো দিয়ে যাচ্ছে, গিয়ে সে ওখানে বোর্ডটা দেখছে যে এখানে আছে। সে জানতো, মানে মোটামুটি তাকে প্রথম দিন দেখাইছিল এখানে সার্কিট ব্রেকার। তো ওইখানে যে সে দেখলো সার্কিট ব্রেকারের যে মূল সার্কিট ব্রেকারটা, যেটা মেইন সুইচটা, সেটা নামানো, মানে তার মানে উঠাই দিছে, মানে তার ওইটা বন্ধ করে দিছে, কেউ নামাই দিছে নিচের দিকে। তো যে চিন্তা করলো ঘটনা কি, কে সার্কিট ব্রেকার ফেললো। আবার ভাবলো যে হয়তো কোনো পাওয়ার চার্জ আসছে নাকি, মানে হঠাৎ করে এই হইতে পারে। তো সে আবার উঠাই দিল, উঠাই দেওয়ার পর আবার টুস করে লাইট জ্বলে উঠলো চারিপাশে। কিন্তু তার জন্য এটা একটা অস্বস্তিকর ব্যাপার ছিল, যে কি ঘটনাটা কি হলো হঠাৎ করে, এরকম ভাবতেছে। তো যাই হোক, সে মোটামুটি নিজের মতো যে ওখান থেকে হেঁটে গেল, যে ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে সে তার মতো ডিনার রেডি করতে লাগলো। তো এইরকম একটা বিজি ডেতে সাধারণত সে চিন্তা করছিল যে সে একটা পিৎজা অর্ডার করে নিবে বা সামথিং লাইক দ্যাট। বাট দেখলো যে এখন যে সেই সুইমিং পুলে যে সাঁতার টাতার কেটে এখন মোটামুটি বেশ রাত হচ্ছে, এবং তার একটা আইডিয়া আছে যে সে যে এলাকাটা উঠছে আশেপাশে, যেখানে সে এখন আছে আর কি, যে এলাকাটা, এটার আশেপাশে সে তার যতটুকু খেয়াল পড়ে যে সে কোনো পিৎজা স্টোর দেখে নাই, মানে কোনো পিৎজা স্টোর বা কোনো রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট দেখে নাই। তো মোটামুটি বেশ দূরে হবে। আর তারও ইচ্ছা করতেছে না এখন গাড়ি নিয়ে বের হয়ে যেতে, যে সে ড্রাইভ করে কিছু কিনে আনবে। সো সে চিন্তা করলো যে আমি এখন ঘরে যা পারি বানাই। তো যাই হোক, সে গেল তার মতো, যে সে তার ডিনার রেডি করলো, এই স্যান্ডউইচ বানায় আর কি, হালকা পাতলা এগুলো করে সে এসে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে সে শুতে চলে গেল, কারণ তাকে সকাল অফিসে যেতে হবে দেখতে। তো ঘুমাইছে যে বিছানায়, বেশ ভালোই লাগতেছে, কারণ সাঁতার কাটছে রাতে, মানে পরিশ্রম হয়েছে একটা, তারপর শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আর সাবট্রপিক্যাল ওয়েদারের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রাতের বেলা একটু মানে হিউমিড থাকলেও মানে কুল ডাউন হয়ে যায় চারিপাশ, মানে নট নেসেসারিলি যে মানে বেশ গরম থাকে তা না, মানে ট্রপিক্যাল ওয়েদারের মতো না। সাবট্রপিক্যাল হচ্ছে আরেকটু ঠান্ডা, হিউমিডিটি থাকলেও আরেকটু ঠান্ডা। তো বেশ ভালো লাগতেছে, গোসল করে আসছে যেহেতু ভালো লাগতেছে। তো যে শুয়ে আছে, তার চোখ প্রায় লেগে আসছে, মানে ঘুমায় যাবে এরকম একটা অবস্থা, মানে চোখ একবার ঘুম চলে আসতেছে, কিছুক্ষণের জন্য সেন্স চলে যাচ্ছে ঘুমের, রাত আবার ফিরে আসতেছে, এরকম একটা অবস্থা। হঠাৎ জেকের মনে হলো যে তার ঘরের আশপাশ দিয়ে কেউ একজন হাঁটতেছে। মানে মানুষ যদি হাঁটে, সেটা হচ্ছে যে তার কেউ যদি তাদের ঘরগুলো, যেটা বললাম যে ঘরের রুমের এই পাশ দিয়ে পুরো পিছনে ঘেরা বেরান্দা ছিল, বেরান্দার পাশে কিন্তু সেই পুল, আর সামনের অংশে কিন্তু জানালা আছে, সামনে এন্ট্রেন্স, হ্যাঁ, সেটা আরেক রকম। তো জেকের রুমটা পড়ছে একেবারে মাঝামাঝি। তো তার রুমের পেছন দিকে একটা ছোট্ট করিডোর আছে বাইরের দিকে, যে করিডোর দিয়ে তার বারান্দার সাথে আবার কানেক্টেড আছে। তো সে শব্দ পাচ্ছে যে তার বাসার আশপাশ দিয়ে, মনে হয় যে তার যে বাইরের অংশ দিয়ে কেউ একজন হাঁটতেছে, এবং হাঁটার শব্দটা বেশ স্ট্রং, মানে জুতা পরে যদি কেউ হাঁটে এরকম ভাবে হাঁটতেছে, মানে কেয়ারলেস ভাবে, মানে এটা এমন না যে পাটি পিটিপে হাঁটতেছে চোর বা কিছু একটা। তো জেকের কাছে চিন্তা হলো যে কি ব্যাপার, আমার ঘরের মধ্যে কে ঢুকছে, মানে মূল যে বাউন্ডারির ভিতরে ঢুকে আমার এদিক দিয়ে কে ঢুকতেছে। তো জেক একটু অস্বস্তিতে পড়ে গেল। তো ইউজুয়ালি এরকম সময় মানুষ ভয় পায়, জেকও ভয় পেয়েছে। তো জেক চিন্তা করতেছে যে এই জায়গায় তো তার কাছে কোনো এমনও না যে ফায়ার আর্মস আছে বা কিছু আছে, কোনো প্রোটেকশন যদি প্রয়োজন হয় কেমনে। আর এই বাসায় সে কোনো অ্যালার্ম কোম্পানির সাথে এখনো কল দেয় নেই অ্যালার্ম সেট করার জন্য। তো সে মোটামুটি মানে খুব একটু ভয় পেয়ে গেল যে চোর ডাকাত কিছু কিনা বাসার আশেপাশে। তো এই চিন্তা করতে করতে যে কয়বার সে হাঁটার শব্দ পাইছে, সে আর মানে আসলে ঠিক করতে পারলো না, যে মানে শুয়ে থাকতে পারতেছে না ওইভাবে। যে কাজটা করে উঠে গেল বিছানা থেকে, উঠে লাইট জ্বালায় না, সে আস্তে আস্তে পা টিপে টিপে জানালার কাছে গেছে, যে দেখতে চায় কে হাঁটে তার ঘরের কাছে। সে অনেকক্ষণ আস্তে করে তার ওখান থেকে ব্লাইন্ডের একটা ছোট্ট অংশ, জানালায় কোনো ছিল না, কার্টেন ছিল না, ব্লাইন্ড দেওয়া, ব্লাইন্ডের একটা অংশ ছোট্ট করে সে এরকম করে সরায় সে তাকায় আছে। এবং সেই ব্লাইন্ডটা হচ্ছে তার, ওইটা হচ্ছে হরাইজন্টাল ব্লাইন্ড, ভার্টিক্যাল না। তো মানে একটুখানি সরায় সে বাইরের দিকে তাকায় আছে।
দেখার জন্য যে কি ঘটনা, কি এখানে কে এখান থেকে যাচ্ছে। তো দেখলো যে না, কোনো শব্দ আসতেছে না। এখন অনেকক্ষণ জেক, এখন তার বিরক্তি লেগে গেছে অন্ধকারের মধ্যে এতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে। জেক আস্তে করে সে ব্লাইন্ডটা ছাড়লো। ব্লাইন্ডটা ছাড়ার সাথে সাথেই মনে হলো যে তার সামনে দিয়ে হঠাৎ করে, মানে তার জানলার সামনে দিয়ে খটখট করে কে যাচ্ছে। সাথে সাথে আবার সে ব্লাইন্ডে তাকালো। তাকাইতে তাকাইতে মনে হচ্ছে যে ওই পায়ের শব্দটা সামনের রুমের দিকে চলে গেছে। এইবার জেকের কিউরিয়াসিটি অনেক বেড়ে গেছে। সে আস্তে করে তার মোবাইল ফোনটা নিল, নিয়ে আস্তে করে তার বেডরুমের দরজা খুলে সে বেরিয়েছে। বের হয়ে সে সামনের দিকে গেল। এখন কিন্তু ডাইনিং স্পেস, তারপরেই তার সামনে গেলে হচ্ছে যে তার এই সেই বেরান্দার পাশে হচ্ছে তার লিভিং রুমটা আর কি, এবং লিভিং রুমের সাথে কিন্তু বেরোলে সামনে পুলের অংশটা। তো সে আস্তে করে লিভিং রুমের পাশ দিয়ে গেছে, যে দেখতে লিভিং রুমের যে জানালা যেটা পুল সাইডে, সেটার সেই ভার্টিক্যাল ব্লাইন্ড সে আস্তে করে ফাঁক করে দেখতে, কারণ সে একটু আগে শব্দ পাইছে এইখানে। দেখলো যে কোনো কেউ নাই, নোবডি ইজ ডিয়ার, মানে পুরা পুলের পাশটা, এবং সে পুলটা চোখে পড়তেছে, এবং চারটা তখন আরো অন্যদিকে হেলে গেছে। পুরাপুরি মনে হচ্ছে একদম সরাসরি সেই ইটা পড়তেছে, মানে চাঁদের আলোটা একেবারে সরাসরি এসে পুলের মধ্যে পড়তেছে, চাঁদের প্রতিবিম্ব। তো যে অনেকক্ষণ তাকায় থাকলো, দেখলো যে কিচ্ছু নাই। এবং পুলের এই সাইড দিয়ে কিন্তু তার ওই সাইডে তার ওখানে সেই যে তাদের কিচেন, তারপর তার ওই যে লন্ড্রি ম্যাট, তার ওইখানে সবকিছু ওইদিকে কিন্তু, মানে তাকে লন্ড্রি ম্যাট কিচেনে যেতে গেলে কিন্তু তাকে হেঁটে ওই পাশে যেয়ে তারপর যেতে হয় ওই পাশে, মানে ইটস নট কানেক্টেড টু দ্য হাউস, বাসার সাথে কানেক্টেড না। এটাকে যদি আমরা বলি, আমাদের দেশে গ্রামের বাড়িতে যেরকম থাকে যে একটা ঘর এরকম পুরো, এবং ঘরের পাশে আরেকটা কানেক্টেড কাইন্ড অফ লাইক এল শেপে গেছে, ওর কাইন্ড অফ লাইক দ্যাট। মানে তার ওইখানে যেতে গেলে তাকে তার যে বেরান্দাতে বেরোতে হবে, বের হয়ে হেঁটে যে ডানে ঢুকতে হবে, সেখানে তার কিচেন, এবং তার পাশেই হচ্ছে তার লন্ড্রি ম্যাট। আর মানে এরকম আর কি বাসাটা, যেটা বলছি যে অনেক পুরনো বাসা। তো সে দেখতেছে আর কি যে ওই জায়গাটাতে একেবারে অন্ধকার, আলো পড়ছে চাঁদের ওই তার পুলে, এবং ওই জায়গা হালকা আলো লেগে দিছে সেই অংশটায়। তো যে কিছুক্ষণ তাকায় থাকার পরে সে যখন সরে যাবে, হঠাৎ তার মনে হলো সে হঠাৎ দেখতেছে তার কিচেনের কাছে একটা অবয়ব, মনে হচ্ছে যে একটা অবয়ব কেউ যেন দাঁড়ায় আছে মানুষের মতো। আর জেকের কাছে মানে একটা অন্যরকম লাগলো যে আসলে এখানে কে ঢুকছে, এবং আমার বাসার মূল এন্ট্রেন্স দিয়ে ঢুকে ওই জায়গায় চলে আসছে, এটা তার কাছে খুব অন্যরকম লাগতেছে। সে অনেকক্ষণ ভালো মতন খেয়াল করার চেষ্টা করলো যে হুজ দ্যাট, বলে কে। তো অনেকক্ষণ খেয়াল করে দেখতেছে মনে হচ্ছে একটা অবয়ব। তো সে চিন্তা করতেছে এটা কি আমার কোনো ভুল দৃষ্টিভ্রম, মানে চাঁদের আলো পড়ে কোথাও ছায়া পড়ছে কোনো কিছুর, এরকম কিছু কি। তো একবার চিন্তা করলো বেরোই, যেহেতু তারই বাসা এবং তাকে তো কিচেনে যাইতেই হয় ওখানে। সে একবার বলতেছে, চিন্তা করতেছে আমি বের হয়ে যাই, হেঁটে যাই। তো আরেকবার চিন্তা করছে না, ওটা যদি কোনো খারাপ মানুষ হয়ে থাকে তো মানে একটা প্রবলেম হবে। এগুলো চিন্তা করতে করতে যে চিন্তা করতেছে যে কি করা যায়, এগুলো ভাবতে ভাবতে সে হঠাৎ দেখলো যে তার ওইখানে মানে ওই তার বাসার মধ্যে কতগুলো স্ট্যান্ড রাখা ছিল, এবং স্ট্যান্ড গুলো হচ্ছে সে একটা নতুন ওই যে কাপড় রাখার জন্য একটা আলনার মতো কিনছিল, যেখানে নাকি কাপড়গুলো হ্যাং করে রাখা যায় সেটার জন্য। তো সে করে কি, ওই স্ট্যান্ডটা মানে পুরোপুরি সেট করা হয় নাই, জিনিসগুলো বের করে রাখা ছিল কর্নারে, লিভিং রুমের কর্নার থেকে সে স্ট্যান্ড একটা হাতে উঠায় নিল যে, আর সেলফোনটা সে তার ট্রাউজারের পকেটে নিয়ে সে আস্তে করে তার দরজাটা খুললো। খুলে সে তাকাচ্ছে সামনে বেরান্ডা, ওইটাকে বেরান্ডা বা করিডোর যেটাই বলেন, মানে সামনের অংশ আর কি। তাকায় দেখতেছে একেবারে, সে যখন মাথাটা বের করছে তাকে ঝিঝি পোকার ডাক শুনতেছে, একেবারে মানে কঠিন ভাবে ঝিঝির ডাক আসতেছে। আর তার চোখে পড়তেছে সামনের যে পুল পার হয়ে দূরে যে গাছগুলা, সেগুলোর দিকে, তার ফেন্সের ওই পারে, এগুলো রিয়েলি হিউজ ট্রিজ আর অনেক পুরনো। যাই হোক, চাঁদের আলো পড়ে পুরো জায়গাটা একদম ছেয়ে গেছে, আর স্ট্রং ঝিঝি পোকার শব্দ আসতেছে কানে। তো জেক তাকাইলো ওদিকে, তাকায় দেখতেছে এখনো তার কাছে মনে হচ্ছে সে অবয়বটা আছে। তো জেক মানে এখন চিন্তা করতেছে, মানে তার মাথায় একটু আসছে যে হতে পারে ছায়া, কারণ কোনো চোর বা কিছু হলে কিন্তু সে চিন্তা করতো যে আমার কথা, যে এখানে একজন থাকে বা সে বের হইছে এরকম কিছু একটা, বা সে যদি একটা ডাকাত টাইপের হইতো তাহলে সে এখনই আক্রমণ করে বসতো বাসার মধ্যে, মানে যেহেতু আমি একা তারা দেখছে। সো এটা কি, এটা কোনো ছায়া হবে, এটা কোনো কিছুর ছায়া। তো যাই হোক, সেইটা একটু প্রুফ করার জন্য সে আস্তে করে বের হয়ে, গেটটাই কিন্তু লাগায় নেই, আর সে আস্তে করে টেনে দিয়ে সে পা টিপে টিপে হেঁটে যাচ্ছে। কিন্তু তার পা কিন্তু খালি পায়ে, কোনো জুতা নাই, স্লিপার নাই, আর পাথরের মেঝে, মানে ওইটা কিন্তু অনেক পুরনো বাসা, মানে বেশ পুরনো। এইসব এলাকায় একসময় ফ্রেঞ্চরা থাকতো, তো সুতরাং পাথরের মেঝে কিন্তু টাইলসও না, এগুলোর মধ্যে আস্তে আস্তে খালি পায়ে যাচ্ছে সে, এবং মানে ফ্লোর ঠান্ডা, সে পা রেখে রেখে যাচ্ছে।
সে অনেক দূর চলে আসছে মানে এল শেপ বাঘটার কাছে, এবং সে তখনও দেখতে পাচ্ছে ওইখানে জিনিসটা, মানে সেই যে একটা অবয়বের মতো দাঁড়ানো, মনে হচ্ছে এক সাইড হয়ে দাঁড়ায় আছে মানুষ এরকম। তো জেক যখন মোড় নিল, মোড় নিয়ে সে আস্তে আস্তে যাচ্ছে, এইবার সে ওই অবয়বের আরেকটা পাশ দেখতে পাচ্ছে। এবার তার মনে হচ্ছে একটা কাঁধ, এবং মনে হচ্ছে যে একদম শরীরটা কাঁধটা এরকম। তো যে অনেক চিন্তা করতেছে যে আমি যে কি করব কাছে, আমি কি বাড়ি দিব, এই যে এই মেটাল স্টিকটা দিয়ে বাড়ি দিব নাকি কি, এটা চিন্তা করতে করতে সে মানে তার দম বন্ধ হয়ে আসতেছে। যে কিন্তু মোটামুটি একেবারে মানে সাহসী আছে, সে তার সিটিতে থাকতে সেখানে সে অনেক খেলাধুলা করতো, স্পোর্টস ওরিয়েন্টেড পার্সন ছিল এইসব। তো সে মোটামুটি সাহস আছে, তার শক্তিও আছে। তো সে এগুলো চিন্তা করতে করতে সে এক সাইডে চলে গেছে, মানে যেই সাইডে পিলারের কাছে দাঁড়ায় আছে ওই অবয়বটা, সে অন্য সাইডে চলে গেছে। তো যেই আরো কাছে চলে আসছে, এখন সে পুরা বুঝতে পারতেছে একটা মানুষ, মানে এটা একটা মানুষ। সে মোটামুটি বেশ কাছে চলে আসে, কারণ তার ওই মানে সেই পিলারের বাধা ছাড়া সে মানুষটার একটা পাশ পুরা দেখতে পাচ্ছে কাঁধের। সে পুরা এখন সে থতমত খেয়ে গেছে। সে চিন্তা করতেছে যে সে কিছু বলবে, চিন্তা করলো আর একটু সামনে যা বলি ভড়কায় উঠি, সে যদি চোর টোর কিছু হয় আমি ঘুরাই স্টিকটাতে বাড়ি দিব তারে। এটা চিন্তা করতে করতে জেক করলো কি, আরো 2 পা সামনে চলে গেল। সামনে যে সে শুধু বলতে গেছে যে হেই, এরকম করে বলবে। সে চিন্তা করছে হেই বললে ওইটা ঘুরবে আর সে বাড়ি দিবে এই রডটা দিয়ে। এই চিন্তা করছে, এই সময় দেখলো যে সে ওখানে দাঁড়ানোর সাথে সাথে মনে হলো যে সেই যে অবয়বটা দাঁড়িয়েছে সে নিজে ঘুরলো জেকের দিকে, আর জেকের সারা শরীরের রোম ফট করে দাঁড়ায় গেল। কারণ জেক দেখলো যে দাঁড়ায় আছে সে 6 ফিটের মতোই লম্বা, তার সমান কিন্তু তার মাথাটা নাই, মানে দেয়ার ইজ নো হেড, মানে মাথা ছাড়া একটা শরীর 6 ফিট লম্বা ওখানে দাঁড়ায় আছে, কোটের মতো পরা, মানে পুরো একটা মানে মনে হচ্ছে যে উপরে একটা কোট পরা, কিন্তু অন্ধকারে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, চাঁদের আলোটা পড়ছে ওই পাশে, শুধু বোঝা যাচ্ছে একটা কোট পরা অবয়ব, কোট প্যান্ট আছে নিচে, মাথা নাই। জেকের সাহসের রোম দৌড়ায় গেছে, সে চিৎকার দিবে। এই সময় সে দেখলো হঠাৎ করে একটা কেমন শব্দ, মনে হলো যে একটা শীষের মতো, মানে মানে মানুষ মুখ দিয়ে যে শীষ দেয় সেরকম, সেটা পুলের কাছ থেকে আসতেছে। তো জেকের দৃষ্টি আরেক সেকেন্ডে, মানে সে তো প্রচন্ড ভয় পেয়েছে, সেকেন্ডে চলে গেছে পুলের দিকে। সেখানে সে দেখতেছে পুলের কাছে কিছু নাই, কিন্তু পুলের পানির মধ্যে একটা মেয়ে মানুষের ছায়া ভাসতেছে। এটা কাইন্ড অফ লাইক একটা মানে পূর্ণাঙ্গ মেয়ে মানুষ যদি হয়, সেই মেয়ে মানুষের ছায়া ভাসতেছে, পানি যে টলমল করতেছে, পানিটা হালকা বাতাসে নড়তেছিল, সেটার মধ্যে একটা মেয়ে মানুষের ছায়া দেখা যাচ্ছে, পুরো ছবি, প্রতিচ্ছবি। যে মাথা তার মানে মানে খারাপ হয়ে গেছে, সে মানে উইদিন মিলি সেকেন্ডে সে আবার তাকাইছে সামনের সেই আকৃতিটার দিকে, যেখানে সে মানে দেখছিল সামনে, তাকায় দেখে ওইটা নাই, ভোজবাজির মতো একদম পুরা গায়েব, নাই ওখানে। মানে ইটস এ ম্যাটার অফ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড অ্যাকচুয়ালি, মানে 1 সেকেন্ডের ফ্র্যাকশন অফ এ সেকেন্ড সামনের সেই ইটা নাই, অবয়বটা নাই। মানে ওই সময়ের মধ্যে সে আবার তাকালো পুলের দিকে, দেখলো যে সেই যে সে প্রতিচ্ছবি দেখছে পানিতে সেটাও নাই। তো জেকের বুকের মধ্যে মনে হচ্ছে যে তার হৃৎপিণ্ড হাঁপড়ের মতো ওঠানামা শুরু করছে। সে দৌড় দিল ওখান থেকে, দৌড় দিয়ে সে ঘরে চলে গেল। ঘরে যে দ্রিম করে তার দরজাটা লাগাই দিয়ে সে ওখান থেকে প্রায় 1 লাফ দিয়ে তার বিছানায় উঠলো, উঠে সে কমফোর্টার টেনে চুপচাপ শুয়ে আছে। প্রচন্ড ভয় লাগতেছে জেকের। সে ছোটবেলা থেকে অনেক কথা শুনছে মানুষের কাছে, ভূতের ছবি দেখতো, সিনেমা দেখতো, মানুষের কাছে এই ডিমনিক পজিশন সম্বন্ধে শুনছে এগুলো, বাট এই ধরনের একটা মানে জিনিস সে নিজের চোখে দেখবে সেটা সে কখনো মনে করে নাই যে এরকম একটা জিনিস দেখবে। সে ভাবতেছে এটা কি, মানে মাথা ছাড়া একটা মানুষ দেখলাম আমি, আবার মানুষটা 1 সেকেন্ডের মধ্যে না, আর পুলের মধ্যে আবার একটা প্রতিচ্ছবি মানুষের। সো এগুলো চিন্তা করতেছে, জেক প্রচন্ড ভয় পাইছে এবং সে একসময় আসলে ভয় ঘুমায় গেছে, আর কিছু খেয়াল নাই। সকাল হয়েছে, সকালবেলা সে উঠে তার হঠাৎ ঘুম ভাঙলো, তার মনে করতে চেষ্টা করলো যে আমি তো নতুন বাড়িতে আছি। দিনের বেলা সিচুয়েশন ডিফারেন্ট, আলো আসছে ঘরের ভেতরে, একটু অন্যরকম লাগতেছে। সে উঠে কমফোর্টার রাখলো এবং নতুন সবকিছু তার কাছে, এবং একটা নতুন নতুন গন্ধই আছে ঘরের ভেতরে। তো উঠে সে বেরোয়, সে আস্তে করে রেস্টরুমে গেল, ফ্রেশ হলো, বেরোলো। তার অফিসের টাইম হয়ে গেছে, সে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়েছে। যে সে গাড়িতে উঠছে আর চিন্তা করতেছে কি হইলো কালকে রাত্রে, ব্যাপারটা কি। তো সে অফিসে যাওয়ার পথে চিন্তা করতেছে, রাস্তাঘাট দেখতেছে এখানে যে বেশ ফাঁকা ফাঁকা বাড়ি ঘরে মাঝে অনেক গাছ আছে, পুরনো গাছ। এলাকাটা অনেক পুরনো আসলে, এটা নাকি প্রায় 100-150 বছরেরও বেশি পুরনো একটা জায়গা, যেখানে একসময় ফ্রেঞ্চরা বসবাস করছিল এই জায়গায়।
তো সে অনেক এটা সম্বন্ধে শুনছে যে এই এলাকায় ফ্রেঞ্চরা বসবাস করতে এক সময়। তো সে তাড়াতাড়ি অফিসে গেল এবং অফিসে তাদের অলরেডি লেটে পৌঁছাইছে, নতুন আসছে, এখনই লেট শুরু হয়ে গেল সমস্যা। তো কাজে জয়েন করলো। তো ওইখানে তার এক কলিগের সাথে পরিচয় হয়েছে তার, সে হচ্ছে কৃষ্ণাঙ্গ একজন কলিগ। তো সেই কৃষ্ণাঙ্গ কলিগের সাথে সে কথা বলতেছে, তার নাম হচ্ছে ওয়াল্টার। ওয়াল্টারের সাথে সে গল্প করতেছে, যে ওয়াল্টারে বলতেছে ম্যান আমি তো কালকে রাত্রে, সে নিজ থেকে বলতেছে যে ওয়াল্টার আমি তো কালকে রাত্রে ভয় পাইছি আমার এলাকায়। তো ওয়াল্টার তার দিকে তাকে একটু হাসলো, এসে বললো কে যে ইটস নর্মাল। নর্মাল মানে? বলতে নর্মাল মানে হোয়াট ইউ মিন নর্মাল? বলে যে তুমি যেখানে আসো ওই জায়গাগুলো নর্মাল, ভয় পাওয়া এটা কিছুই না। আমাদের সিটি এই জায়গাটা খুব ওল্ড একটা প্লেস, এবং অ্যাকচুয়ালি ওই জায়গাটার কিন্তু এক্সাক্ট নাম রাজীব শেয়ার করছে, বাট আমি এটা করব না। তো যাই হোক, এনিওয়েজ রাজীবই আবার বলছে যে এটা আপনি ভালো মনে করলে শেয়ার করবেন, নাহলে করবেন না। সো আই প্রেফার নট টু। যাই হোক, বলছে যে তুমি যেখানে আসছো এই শহর অনেক পুরনো, এখানে অনেক স্মৃতি বিজড়িত। তো ওয়াল্টার বলে আচ্ছা তোমার কাজের শেষে আমি তোমার সাথে কথা বলবো না। সেই তো মোটামুটি তাদের যখন লাঞ্চ ব্রেকে তারা বেরোলো, গল্প করতে করতে ওয়াল্টার বলতেছে যে তুমি যেখানে থাকতেছো ওই জায়গাটা অনেক পুরনো, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চরা ওইখানে থাকতো এবং অনেক ধনী মানুষরা থাকতো, তুমি মনে বুঝতে পারছো? আমাদের বাসা বাড়িগুলো কিন্তু বেশ লাক্সারিয়াস, দেখতে পারছো সবকিছু অনেক সুন্দর করে বানানো। তো ওই সময় স্লেভ আনতো এখানে এবং স্লেভ রাখতো মানুষ, এবং এগুলা অনেক স্লেভের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং এইসব কারণেই জায়গাগুলো কার্স হয়ে গেছে। সো তোমার মনে হয় যে তুমি ইউ বেটার প্রে বিফোর ইউ গো টু স্লিপ। তো জেক বলতেছে যে হ্যাঁ আমি তো চেষ্টা করি। বলে যে হ্যাঁ মানে এটাই, আর তুমি থাকতেছো কি একা? বলে হ্যাঁ, গেট এ রুমমেট অর সামথিং লাইক দ্যাট, কোন একজন রুমমেট নিয়ে নাও, একলা থাকলে ভয় লাগা আরো স্বাভাবিক। তো জেক বলে, ওয়াল্টারে বলে যে তুমি আমার বাসায় বেড়াইতে এসো। বলে ওয়েল সামডে ম্যান, কোনো একদিন আসবো আমি। তো এই বলে তাদের মোটামুটি কনভারসেশন শেষ হয়। জেকের মাথায় এটা ঢুকে যে আসলেই প্যারানর্মাল ব্যাপারগুলো এইখানে বেশ বিশ্বাস করে মানুষ। এটা জেক মোটামুটি মাথায় নিয়ে নেয় যে হ্যাঁ হইতেই পারে, এখানে প্যারানর্মাল ব্যাপার বেশি বিশ্বাস করে, কারণ এইখানকার যারা মানুষ তারা এটাই বলে। তো জেক ব্যাক করে ওই দিন। তো ব্যাক করতে করতে যথারীতি তার সন্ধ্যা হয়ে যায়। সে ওই দিন আসার সময় সে একটা ফাস্ট ফুডে ঢুকে ম্যাকডোনাল্ডস থেকে খাবার চাবার কিনে, মোটামুটি সে চিন্তা করে আজকে আর কোনো রেস্টুরেন্টও যাবো না, ফাস্ট ফুড স্টোর থেকে খাবার কিনে ব্যাক করে আসে। এসে বাসায় বসে ঢুকে ফার্স্টে খাওয়া দাওয়া করে টেলিভিশন দেখে অনেকক্ষণ। সে কথা বলে তার টাউনে, বাল্টিমোরে যেখানে তাদের বাড়ি, সেখানে কথাবার্তা বলে টলে তারপরে ফোন চিন্তা করে যে ঘুমানোর সময় রাত হয়ে গেছে আজকে। আর সে পুলে যায় নাই, পুল সাইডেও যায় নাই, বসেও নাই এখানে, ওই জায়গাটাকে অ্যাভয়েড করছে। সে চিন্তা করে যে আমি ঘুমাই যাই। তো রাত্রেবেলা সবকিছু গোছারে ঘুমাইতে গেছে। ওই গতদিনের মতোই ঘুমাচ্ছে, হঠাৎ করে তার আজকে মনে হচ্ছে তার ঘরের ভেতরে, মানে তার যে এখন যে মূল যে তার মানে ঘরটা আর কি, যেখানে তার লিভিং রুম, তার বেডরুম, তার ছোট্ট একটা স্পেস আছে ওখানে, সে মানে একটা ছোট কাইন্ড অফ লাইক কি বলে কফি কর্নারের মতো আছে, সেখানে বাথরুম আছে, মানে এই পুরো মূল যে ইটা আর কি, কম্পাউন্ড আর কি, এটার ভিতরে মনে হচ্ছে কেউ একজন আছে। মনে হচ্ছে যে লিভিং রুম থেকে কেউ হেঁটে ওদিকে চলাফেরা করতেছে, জাস্ট লাইক নর্মাল মানুষ যদি চলাফেরা করে সেরকম। তো জেকের কাছে একটু কেমন লাগলো যে কালকে শব্দ শুনছি বাইরে, আজকে শুনতেছি ভিতরে, ঘটনা কি? তো সে চিন্তা করে যে না, আজকে আর আমি বেরোবো না, কারণ এইখানে কোনো মানুষজন আমি দেখি নাই। সো হইলে প্যারানর্মাল হবে, আই ডোন্ট কেয়ার, আমি ঘুমায় যাই। আমি দেখি কালকে অ্যালার্ম কোম্পানিরে কল দিতেছি, কল দিয়ে আমি অ্যালার্মের ব্যবস্থা করতেছি বাসায়, কি ব্যাপার। এটা চিন্তা করতে যে মানে মোটামুটি সে মানে একেবারে টাইট হয়ে পড়ে থাকলো, আর সে রুমের থেকে বেরোবে না। তার রুম তো লক করা, মানে ভিতরে বটন চাপ দেওয়া আর কি ঢুকে। তো যে ঘুমায় পড়ছে, কতক্ষণ ঘুমাইছে বলতে পারবে না, হঠাৎ করে তার ঘুম ভাঙছে। ঘুমটা অদ্ভুত একটা অনুভূতির কারণে ঘুম ভাঙছে। তার কাছে মনে হইতেছিল সে স্বপ্নে দেখতেছে কোন একটা জায়গায়, সে দেখতেছে যে কাউকে প্রচন্ড বকাঝকা করা হইতেছে, এরকম জিনিস, কোন একটা পুরুষ কণ্ঠ বকাঝকা করতেছে কাউকে, মানে খুব মানে হার্শলি বকাঝকা করতেছে সেরকম শব্দে। তো এই মানে সেই ওই স্বপ্নটা দেখতে দেখতে তার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর সে দেখতেছে সে তার ঘরে, সে বুঝতে পারে মানে কয়েক সেকেন্ডের জন্য সে আসলে বুঝতে পারে না, সে ইউজ টু না এখানে থেকে, কয়েক সেকেন্ডের মধ্যে সে বুঝতে পারছে যে হ্যাঁ আমি আমার নতুন বাসায় আছি। এবং বাসার মধ্যে তার পাশে যে তার বেড সাইড ল্যাম্প আছে সেটা বন্ধ, তার জানলার ভার্টিক্যাল দিয়ে হালকা আলো এসে ঘরের মধ্যে পড়ছে কার্পেটের মধ্যে, মানে একদম লাইট একটা চাঁদের আলো এসে পড়ছে, সেটাতে যতটুকু আলোকিত হয়ে আছে। তো সে চিন্তা করছে আমার ঘুম হয়ে গেল কি দুঃস্বপ্ন দেখে। সো এগুলো চিন্তা করতেছে, হঠাৎ করে তার মনে হলো তার ঘরে তার পায়ের থেকে একটু সামনে
একটা মানুষের মতো অবয়ব দাঁড়ানো, মানে পুরো মনে হচ্ছে একটা মানুষ ওখানে দাঁড়ায় আছে। তো যে চিন্তা করতেছিল যে মানে সে কিছু একটা বলবে, কিন্তু সে পরবর্তী সেকেন্ডে এতটাই ভয় পাইছে যে তার মুখ দিয়ে কোনো শব্দ আসতেছে না, কারণ সে তো পুরো সিচুয়েশনটা বুঝতেছে যে তার ঘর লাগানো, তার এখানে কে আসবে, এখানে কেউ আসার কথা না, মানে এটা কোনো একটা সুপার ন্যাচারাল বিং। তো জেক মনে মনে সে সাথে সাথে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করার চেষ্টা করে, মানে মনে মনে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছে যে গড সেভ মি, আর সে আস্তেই করে হাতটা নিয়ে তার বুকের মধ্যে সে ক্রস রাখতেছে আর মনে মনে সেটা বলতেছে, মানে ভয় পাচ্ছে প্রচন্ড। হঠাৎ সে দেখলো যে সেই অবয়বটা আস্তে আস্তে মুভ করে সামনে আসতেছে, তার আস্তে আস্তে এমন একটা জায়গায় দাঁড়াইলো যেখানে নাকি ওই যে ব্লাইন্ডের নিচ দিয়ে যে হালকা আলো আসতেছে, সে আলো হালকা সেই জায়গাটা দেখা যায়, মানে আচ্ছা ভাবে দেখা যায়, আলো অন্ধকার অন্ধকার তো শুয়ে আসছে চোখে। সে দেখতেছে একটা অবয়ব দাঁড়ায় আছে, মনে হচ্ছে কোনো একটা মানুষ গাউন পরা, মানে গাউন পরা মানে মহিলা হবে, ওরা একটা মহিলা দাঁড়ায় আছে সেখানে। এবং সে এটাও বুঝতে পারতেছে মহিলার মাথা ভর্তি চুল আছে এবং চুলগুলা এলোমেলো হয়ে আছে, মানে একেবারে ডানে বামে পড়ে আছে, এবং মহিলার শরীরে কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে, মানে একেবারে ডার্ক। তারপর হঠাৎ করে একটা সে চাপা শব্দ শোনে, একটা মানে কেমন যেন একটা গোঙানির মতো, ও এরকম একটা গোঙানির মতো শব্দ। মানে যে এত পরিমাণে ভয় পায়, সে ভয়ের চোটে তার বিছানার যে কমফোর্টার এগুলো সে চেপে ধরে হাত দিয়ে, সে আসলে সহ্য করতে পারতেছে না এই জিনিসটা, ভয়ে। এখন সে কি করবে, সেটা রিয়াক্ট কি করবে সেটা বুঝতে পারতেছে না। এই ধরনের রিফ্লেক্সে সাধারণ হলে মানুষ অন্য কোনো মানুষ দ্বারা আক্রান্ত হলে মানুষ করে কি আক্রমণ করে বসে, অথবা দৌড় দিয়ে কোথাও পালানোর চেষ্টা করে। এখন তো পালানোর মতো কোনো জায়গা নাই। সে যে জিনিসটা শুনতেছে এটা তার সামনে দাঁড়ায় আছে একটা প্যারানর্মাল কোনো ব্যাপার। যে আসলে কোনো রিয়াকশন করতে ভয়ে সে আঁকড়ায় ধরতেছে তার কমফোর্টার, তার বিছানার এইগুলা এই আঁকড়ায় ধরে চুপচাপ শুনতেছে, আর সে মানে শক্ত হয়ে যাচ্ছে। এবং সে মনে মনে চিন্তা করতেছে যে আমি যদি ঘুমায় যেতে পারতাম। সে দেখলো ওই শব্দটা আরো কাছাকাছি চলে আসলো, তার একেবারে কাছাকাছি চলে আসলো। এই সময় সে শব্দ পেল তার বাসার বাইরে আবার শব্দ হচ্ছে, সেই যে কেউ হাঁটতেছে এবং এবার জোরে পায়চারি করার মতো। তারপর সে হঠাৎ দেখলো সেই যে অবয়বটা ওখানে ছিল শ্যাক করে বের হয়ে গেল ওখান থেকে, নাই মানে তার রুম থেকে মনে হলো দরজা ভেদ করে চলে গেল, মানে দরজার মধ্যেও কোনো বাধা হইলো না এটা। তো জেকের তো অন্তরাত্মা শুকায় গেছে, সে ভয় একদম শুকায় গেছে, সে আর কিছু বলতে পারতেছে না, সে ভয়ে চুপচাপ হয়ে দিছে। তো কিছুক্ষণ যখন এরকম পার হয়েছে, সে হঠাৎ করে একটা চিৎকার শুনলো, একেবারে নারী কণ্ঠের চিৎকার, প্রচন্ড তীক্ষ্ণ স্বরে চিৎকার। মানে এই চিৎকার মানে তার রুমের, তার কিন্তু মূল ঘরের বাইরে হচ্ছে তার সেই কিচেন আর লন্ড্রিমের যে কম্পাউন্ড, সেইখান থেকে আসতেছে একদম এই পর্যন্ত তীক্ষ্ণ, মানে মনে হচ্ছে যে কাউকে মানে এমন ভাবে আঘাত করছে যে চিৎকার করে উঠছে। তো যে প্রচন্ড ভয় পায় এবং সে চুপচাপ অনেকক্ষণ থেকে তারপর সে আস্তে করে তার বেড সাইড ল্যাম্পটা জ্বালায় তার সেলফোনটা নিয়ে সে কল দেয়, এবং সে কল দেয় হচ্ছে তার এক ফ্রেন্ডকে, তার ফ্রেন্ড সেই বাল্টিমোরে থাকে, তারে কল দেয়। তাকে কল দিয়ে অনেকক্ষণ রিং হওয়ার পর সে ধরার পর ঘুম ঘুম কণ্ঠে বলতেছে, কিরে কি অবস্থা এত রাতে? তো যে তখন বলতেছে যে আমি আসলে সমস্যায় পড়ছি ফ্রেন্ড, এখানে মনে হচ্ছে যে আমি কোনো প্যারানর্মাল সমস্যায় পড়ছি। তো তার ফ্রেন্ড একটু অবাক হয়, বলে যে হ্যাঁ বাসায় উঠছি, উল্টা পাল্টা জিনিসপত্র করতেছে, সে বলে এই ব্যাপারটা। তো তার ফ্রেন্ড বলে যে এখন তো আসলে কিছু নাই, তুমি মানে সিক হেল্প ফ্রম গড, তুমি মানে সৃষ্টিকর্তার নাম নাও আর তুমি রাত্রেবেলা ঘুমায় যাওয়ার চেষ্টা করো, আসলে কিছু করার নাই এখন, এগুলা তো আমাদের কন্ট্রোলের বাইরে। তো তার ফ্রেন্ড এতটুকুই তারে বলে। তো সে তারপর ফ্রেন্ডের সাথে আলাপ করে রেখে দিয়ে জ্যাক ঘুমায় যাওয়ার চেষ্টা করে। এবং একটু পরে মানে যার ঘুম যখন চলে আসছে, এই সময় সে প্রচন্ড আর্তনাদ শুনে আবার, এবং এইবার হচ্ছে তার ঠিক জানালার কাছে, তার রুমের জানালার কাছে মহিলার কণ্ঠে, মানে একটা মানে মহিলা মানে কেমন জানি চিৎকার করতেছে, এরকম একটা অবস্থা। তো যে খুব ভয় পেয়ে যায় এবং তারপরে কান্নার শব্দ শুনতে থাকে। একেবারে মনে হয় যে তার ঘরের কর্নারে বসে কোনো একটা মহিলা কাঁদতেছে। এবং এটা যে এত ভীতিকর, মানে যে আসলে মানে ঘুমের চেষ্টা করতেছে, হঠাৎ করে তার মনে হয় যে কান্নার শব্দটা আস্তেই করে শুরু হয় এবং মানে একেবারে অ্যানোয়িং পর্যায়ে পৌঁছা যায় কান্নার শব্দ। এবং এই অ্যানোয়িং অবস্থাতেই যে ঘুমা যায়, আসলে তার কিছু করার থাকে না। তো কাল পরদিন অনেক বেলা করে জেকের ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে যে বেলা করে সে আসলে শরীর নাড়াইতে পারতেছে না, তার সারা শরীরে ব্যথা করতেছে। উঠে দেখতেছে যে একদম ম্যাজে শরীর নাড়াইতে পারতেছে না। যায়
অনেক কষ্টে সে উঠে সে ড্রেস হয় এবং সে তারপর আস্তে করে বের হয়ে যায় অফিসের দিকে। অফিসে যে বলে যে মানে তার যে বসরে বলে যে আমার একটু সমস্যা হইতেছে এই ব্যাপার, আমার বাসাটায় মনে হয় কিছু এরকম স্পুকি প্রবলেম আছে, প্যারানর্মাল সমস্যা আছে। তো তার বস শুনে তার বস কথাবার্তা শুনে বলে যে আমি তোমার এক কাজ করি, তোমারে বলি এখানে সাইকিক আছে, সাইকিকের সাথে দেখা করো। যাই হোক, তার বস তাকে ওকে সাইকিকের অ্যাড্রেসটা দিয়ে দেয় যে কোথায় আছে, এবং সে খুঁজে বের করে সাইকিকের নাম্বারটাও তারা দেয়। তো যে অফিস থেকে বেরোনোর আগে ওই নাম্বারে ফোন করে লোকটার সাথে কথা হয়। লোকটাকে সে বলে যে এরকম তার বসের কথা বলে। তো লোকটা বলে ঠিক আছে তুমি আসো। তো এক্স্যাক্টলি লোকেশন বলে দেয় কেমনে আসতে হবে। তো যে ওখানে যায়, যাওয়ার পর দেখে একটা প্লাজার মধ্যে একটা ছোট্ট রুম নিয়ে লোকটা ওখানে বসে, এবং তার কোনো এক্সট্রা কোনো এমপ্লয়ি নাই, কিচ্ছু নেই, সে লোকটা একাই বসে অফিসে। তো যে লোকটার নাম হচ্ছে জর্জ, এবং সে মানে এটা একটা ছদ্মনাম, লোকটার নাম জর্জ, ছদ্মনাম। সে একজন কৃষ্ণাঙ্গ, এবং সে অনেকক্ষণ তাকায় থাকে জেকের দিকে। তাকায় থেকে বলে যে তোমার মধ্যে আমি একটা লক্ষণ দেখতেছি, যেটা হচ্ছে তোমার উপর দৃষ্টি আছে। ওখানকার তুমি যেখানে আছো সেখানে কোনো ইভিল স্পিরিট আছে, এবং সেটা দৃষ্টি আছে তোমার দিকে, এবং আমি আরেকটা ভালো স্পিরিট দেখতে পাইতেছি, সেটারও তোমার দিকে দৃষ্টি আছে। এনিওয়েজ তুমি বলো, তোমার ঘটনা বলো। জেক তখন বলে যে আমি এরকম যেখানে উঠছি এরকম ভাবে আমি দেখি এই সমস্যা। তো তখন জর্জ বলে যে তাহলে তো তোমার সমস্যাটা অনেক মানে কঠিন, কারণ তুমি তো এখন ওখান থেকে সরতে পারতেছো না, যেহেতু তুমি ওই বাসায় লিজ নিস এবং বাসায় উঠছো, অল অফ এ সাডেন তোমার পক্ষে মুভ করা সম্ভব না। বলে না, আমি তো এখানে উঠছি, এখন তো এইভাবে তো কিভাবে মুভ করবে, আমি এই সিটিতে একদমই নতুন, আমার এমনও না যে ফ্রেন্ডস রিলেটিভস অনেক কিছু আছে এখানে এসে। তো জর্জ বলে যে আচ্ছা আমি তোমার সাথে আজকেই যাবো তোমার সাথে, তোমাকে হেল্প করার চেষ্টা করবো আমি। তো জেক খুশি হয়ে যায় খুব, বিকজ মানে সে আজকে যদি কোনো সাইকিক না হয়ে যদি এমনি কোম্পানিও তার সাথে আসতো গল্প করতে, আড্ডা দিতে, সে খুশি হয়ে যেত। জেক মনে মনে চিন্তা করতেছে কেউ আসলে যদি ফ্রিও থাকতে চাইত তার এখানে, সে ব্যবস্থা করে দিত থাকার। আর এখান তো সাইকিক তার সাথে আসতেছে জাস্ট সমস্যার সমাধান করতে। যাই হোক, তো সাইকিক লোকটা তার সাথে আসে। তবে জেকের সাইকিক সম্পর্কে আগে ভ্রান্ত অনেক, সে চিন্তা করতো আর কি, অনেক রকম চিন্তা করতো। সে পুরোপুরি সাইকিক ব্যাপারগুলোতে আসলে খুব একটা বিশ্বাস ছিল না তার। তো তারপরে যেহেতু তার বস বলছে যে তুমি সাইকিকের হেল্প নাও, আসো, তো ওই লোকটা তার সাথে রওনা দিল, গাড়িতে উঠলো জেকের সাথে। সে বললো যে আমি তোমার গাড়িতে ট্রাভেল করি, আমার গাড়ি থাক, তুমি আমাকে কালকে ড্রপ করবো অফিস যাওয়ার সময়। বলো আচ্ছা। তো সাইকিকের সাথে সে বসছে তার গাড়িতে, এবং তারা রওনা দিচ্ছে। দেখ সাইকিক তার জিনিসপত্রটা ব্যাগ নিয়ে আসতেছে। তো সে বলতেছে জেককে, জেক তোমার সাইকিক সম্বন্ধে আইডিয়াস কিরকম? তো জেক বলতেছে তোমার সত্যি কথা বলি, অ্যাকচুয়ালি আমি এগুলোর উপর বিশ্বাস করতাম না। তো বলে তাহলে তুমি কেন আসলা? তো সে বলতেছে যে আমি আসছি আসলে আমার বস আমাকে বলছে, আর আমার কাছে আসলে আর কোনো অপশন নাই। এখন সেকেন্ড অপশন হচ্ছে কোনো চার্চে যে এইসব বলা, বাট ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে ঘটনাটা কি এখানে। যাই হোক, বলে যে শোনো আমি তোমার একটা কথা বলি। সে সাইকিক বলতেছে তাকে, জর্জে, সে বলতেছে যে আসলে আমি হচ্ছি, আমার বংশ আসছে হচ্ছে আফ্রিকার থেকে, এবং ওইখানে আমরা কিছু জিনিস প্র্যাকটিস করতাম। সেটা হচ্ছে আমাদের ওইখানকার আমাদের রিলিজন বা আমাদের নিজস্ব কিছু প্র্যাকটিস আছে, সেগুলো হচ্ছে এক ধরনের কাইন্ড অফ, তোমাদের ভাষায় যদি ম্যাজিক বলো, ম্যাজিক টাইপেরই যদি বলো, সেখানে আছে। এবং এর মধ্যে একটা জিনিস হচ্ছে ভুডু। তো জেক বলতেছে ভুডু সম্বন্ধে আমি জানি, ভুডু তো হচ্ছে ম্যাজিক বা মানুষকে ক্ষতি করার ম্যাজিক। বলতেছে নো, ইটস এন্টায়ারলি নট লাইক দ্যাট। আমাদের বিশ্বাসে ভুডুটা হচ্ছে আমাদের এই সিস্টেমের একটা অংশ, আর তোমাদের কাছে এটা অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। যাই হোক, তোমরা যেভাবে বিশ্বাস করো, ধরো তুমি ম্যাজিকই ধরো, এটাই হচ্ছে আমাদের সিস্টেম, আমরা ম্যাজিক প্র্যাকটিস করি। আমি বিশেষ করে, সেই লোকটা বলতেছে জর্জ, যে জর্জ সেটা প্র্যাকটিস করে, এটা হচ্ছে তাদের সেই এনশিয়েন্ট সিস্টেম থেকে সে পাইছে, ইনহেরিট করছে, এবং তার ভেতরে অনেক রকমের ক্ষমতা আছে, সে অনেক কিছু বুঝতে পারে এগুলোর মাধ্যমে। যাই হোক, এগুলো শুনে জেক শুনে বলে যে ওকে আসো। তো জেক বলে যে আসো, আমরা খাবার দাবার কিনে নিয়ে যাই বাসায়। তো এগুলা করে সে খাবার দাবার কেনাকাটা করে কিনে বাসায় চলে আসে। তো এসে সে বসছে নিয়ে, জর্জকে নিয়ে বসে, জর্জকে বসতে দিল। তো জর্জ লিভিং রুমে বসে টিভি দেখতেছে, মানে কোয়াইট নর্মাল টাইম, এখন সন্ধ্যা হয়ে গেছে আর কেবল। তো যখন অন্ধকার পড়তেছে, জর্জ বলতেছে তাকে, জেককে, যে তুমি তোমার ঘরের মধ্যে চলে যাও, আমি তোমার একটু পুলের পাশে বসবো একা একা। তো বলতেছে আচ্ছা ঠিক আছে বসো। জেক তার ঘরের মধ্যে যে বসে রয়েছে, এবং দেখতেছে সে উপাস থেকে জর্জ যে
তার যে পুল সাইডে বসলো। অনেকক্ষণ পর সে শুনতেছে যে একটা একঘেয়ে কণ্ঠে জর্জ কিছু একটা মন্ত্র টাইপের পড়তেছে। মানে সে খেয়াল করতেছে, মানে তখন কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে, একটা মন্ত্র পড়তেছে টানা কণ্ঠে, কেমন জানি সেটা সে পরিচিত না, মানে যে এই ভাষাটার সাথেই পরিচিত না, ভাষাটাই তার কাছে মনে হচ্ছে অন্য ধরনের ভাষা, মানে একটা অন্য কোনো মানে কাইন্ড অফ লাইক ট্রাইবাল ভাষা মন্ত্র পড়তেছে। তো জেকের মানে খুব উৎসাহ হইলো দেখার। জেক আস্তে আস্তে উকি দিয়ে লিভিং রুমের পাশ দিয়ে যে দেখতে দরজা খোলা, দেখতেছে পুলের পাশে একটা চেয়ারের মধ্যে বসে আছে জর্জ, তার হাতে একটা পুতুল, এবং সে পুতুল নিয়ে কি মন্ত্র পড়তেছে, এবং কালো রঙের একটা পুতুল। জেকের কাছে কেন জানি ভয় লাগলো জিনিসটা দেখে, যে মনে হলো যে এটা কেমন একটা মানে অশুভ টাইপের একটা জিনিস মনে হলো তার কাছে। তো জেক যখন তাকে আছে কিছুক্ষণ পর মনে হলো জর্জ জেকের উপস্থিতি যা বুঝছে। তো জর্জ আস্তে করে মাথাটা ঘুরাইলো পিছন দিকে একদম দরজার দিকে, এবং সে চোখ পড়লো জেকের উপরে। সে দেখতেছে জর্জের চোখ মুখ পুরাপুরি অন্যরকম, মনে হচ্ছে জর্জের পুরা চোখের সাদা অংশ কালো হয়ে গেছে এরকম লাগতেছে, এবং মুখের মধ্যে তার যে ঠোঁটগুলা সেগুলোর কালার অন্যরকম হয়ে গেছে। তো জর্জ হঠাৎ করে জেককে দেখে একটা হাসলো, ঠোঁটটা একটু বিস্তৃত হলো এবং হাত দিয়ে ভাবে দেখালো দ্রুত সরে যেতে ওইখান থেকে। তো জেক না প্রচন্ড ভয় পেয়ে সে লাফ দিয়ে সরে গেছে ওখান থেকে। তখন দেখলো যে জর্জ হাসতেছে, কেমন যেন একটা হাসি ভেতর থেকে, হাসি দিয়ে সে ঘুরে আবার সেই পুতুল নিয়ে আবার সেই মন্ত্র পড়তেছে। অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে, প্রায় মোর দেন 1-1.5 ঘন্টা ধরে সে পড়তেই আছে পুঁথির মতো। জেকের কাছে সেই শব্দটা মানে একঘেয়ে লাগা শুরু করছে। সে চুপচাপ বসে থেকে একসময় সে তার সোফার উপরে কমফোর্টার এনে সারা শরীরে পেঁচায় বসে আছে, মানে সে আসলে মানে কেমন জানি একটা ভয় ফিল করতেছে। এই সময় সে দেখলো যে হঠাৎ করে মনে হলো যে তার বাসার আশেপাশের পরিবেশটা কেমন চেঞ্জ হয়ে গেল। এটা তার কাছে একটা অ্যাবনর্মাল একটা জিনিস মনে হচ্ছে, মনে বাসার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। এটা মানুষ দৃশ্যত ফিল করে কিভাবে, সেই ফিলটা সে পাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না। তারপর সে খেয়াল করলো যে তার বাসার আশেপাশে মানে তার রুমে কিন্তু বাতি জ্বলতেছে, একটা এটা হ্যালোজেন ল্যাম্প বলে, পাড়ানো কমানো যায়, সেই হ্যালোজেন ল্যাম্পের হালকা আলো ঘরের ভেতরে। কিন্তু সে লিটারেলি দেখতেছে বাইরের যে দূরের জানলার অংশ দিয়ে মনে হচ্ছে কুয়াশায় ছেয়ে যাচ্ছে, তার সুইমিং পুলের অংশটা পুরো জায়গাটা মনে হচ্ছে কুয়াশায় ছেয়ে যাচ্ছে, মানে ডিফারেন্ট। তো এখান থেকে কুয়াশা এইভাবে আসার কথা না, কোত্থেকে আসতেছে এইটা ভাবতে দেখলো পিট করে তার ঘরের বাতিটা 2 বারি করে ঠাস করে নিভে গেল। তো সে ভাবলো যে এর আগেও তো একদিন বাতি নিভছিল, আমার তো সেখানে পড়ে গেছিল, যে সার্কিট ব্রেকার পড়ে গেছিল। তো যখন বাতি নিভে গেল দেখলো যে জর্জ যে মন্ত্র পড়তেছিল সেটার শব্দটা বেড়ে গেছে, এবং তারপর দেখলো একটা টিমটিমা আলোর মতো মানে হালকা কাপা আলো আসতেছে দরজার বাইরে থেকে। তো যে আবার সাহস করে যে উকি দিছে, যে দেখতেছে এখন জর্জ একটা মোমবাতি জ্বালাইছে, এবং মোমবাতিটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার একটা মোমবাতি। সে ওইখানে তার সামনে যে টি টেবিলটা রাখা আছে সেটার উপরে, মানে একটা ছোট টেবিল রাখা ছিল ওই জায়গায়, ওই সেই পুলের পাশে বসার জন্য চেয়ার টেবিলদের মধ্যে গোল একটা টেবিল, সে টেবিলের উপরে সে একটা ব্ল্যাক মোমবাতি জ্বালায় সে তার মতো এখন পড়তেছে আরো জোরে, পুতুলটা এখনো হাতে আছে। তো আসলে গা কাটা দিয়ে উঠছে যে বুঝতে পারতেছে না কি হবে, একদম সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ। এই সময় সে হঠাৎ দূর থেকে শুনলো এই যে জর্জ যেই সুরটা পড়তেছে অন্ধকারে, সেই রকমই একটা সুর অন্ধকারে একেবারে দূর থেকে আসতেছে তার সেই লন্ড্রোমেটের ওইখান থেকে, মানে কিচেন লন্ড্রোমেটের ওইখান থেকে একই সুর। এটা মনে হচ্ছে যে কাইন্ড অফ লাইক একই টিউনে দুইজনের সুর চলতেছে, ভয়ঙ্কর। মানে সেই সুরটা শুনেই সারা শরীরে রোম দাঁড়া যাচ্ছে জেকের। জেক বোঝার চেষ্টা করতেছে কি মানে ঘটনাটা কি। এরপর আস্তে করে সে খেয়াল করলো যে মনে হচ্ছে যে তার বাসার সামনের অংশের যে অংশটা ডানে বামে সেই জায়গায় মনে হচ্ছে দৌড়াদৌড়ি শুরু হলো কারো, মানে হুটোপুটি করতেছে এরকম। আর এদিকে সেই জর্জের পড়ার সেই যে সুরটা পড়তেছিল জোরে, শব্দটা আরো বেড়ে যাচ্ছে, কাপা হয়ে যাচ্ছে। জেক প্রচন্ড ভয় পেল। এই সময় হঠাৎ করে দেখলো জর্জ তাকে ডাক দিচ্ছে, জেক বলে ডাকছে, এবং কণ্ঠটাও ডিফারেন্ট। জেক প্রচন্ড ভয় থাকা সত্ত্বেও সে আসলে কি করবে, কাঁপতে তার সেলফোনটাকে পকেটে ভরে আস্তে আস্তে গেল, যে দেখে মোমবাতি হাতে এবং সে পুতুলটা হাতে দাঁড়ায় আছে জর্জ তার সামনে, এবং তাকে শুধু বললো কাম উইথ মি। এবং তাকে যে কাম উইথ মি বলছে সে কণ্ঠটা কিন্তু নর্মাল মনে হচ্ছে না জর্জের।
হাঁটতে 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 তার পিছে পিছে রওনা দিল যে, এবং তারা দুইজনে বারান্দা ধরে করিডোর ধরে হাঁটতেছে, এবং পুল সাইডটা পুরো অন্ধকার, এবং মনে হচ্ছে ওই দিন চাঁদের আলোও নাই, মানে পুরা পুলটা মনে হচ্ছে যে আলো আধারি, মানে আকাশের হালকা আলোতে যতটুকু দেখা যায় ততটুকু দেখা যাচ্ছে পুলেরই জায়গাটা। এবং হাঁটতে হাঁটতে সে চলে গেল একেবারে তার যে রন্ড্রমেটের দরজার কাছে। ভেতর থেকে হঠাৎ করে শব্দ আসতেছে নারী কণ্ঠের, কেমন জানি একটা পেঁচানো কণ্ঠে, মানে খুবই মানে অন্যরকম কণ্ঠ, সেটা মানে ক্লিয়ার না, এবং সেটা অন্য ভাষায় কথা বলতেছে। জর্জকে কি জানি বলতেছে, জর্জ উত্তর দিতেছে, মানে দুইজনে কথোপকথন হচ্ছে, খুবই ভয়ঙ্কর। যে আসলে পিছনে দাঁড়ায় সহ্য করতে পারছেন, তার প্রচন্ড ভয় লাগতেছে। এই সময় সে শব্দ পেল ভিতরে, মানে সেই রুমের ভিতরে ঘড়ঘড় ঘড়ঘড় করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে ঘড়ঘড় করে কেউ শব্দ করতেছে, মানে গলা মানে কণ্ঠ দিয়ে ঘড়ঘড় করে শব্দ করতেছে। আর সাথে সাথে জর্জ আরো জোরে কি পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে জর্জ মোমবাতি হাতে রুমে ঢুকলো, জেককে হাত দিয়ে ইশারা করলো, ইশারা করার পর জেকও পিছে পিছে গেছে। যে দেখতেছে ঘরের মধ্যে কিছু নাই, একেবারে সেই তার হাতের যে শুধু মোমবাতির আলো সেটা টিম 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 করে চলতেছে, সেইটা এক জায়গায় রেখে দিল জর্জ। আর জর্জ কি কি পড়তে পড়তে পুতুলটা নিয়ে ঘুরতেছে এদিক ওদিক, করতে করতে এক জায়গায় দেখলো যে ফ্লোরের মধ্যে সে ঠাস করে পুতুলটা ফেলে দিল, এবং খুবই আশ্চর্যজনক ভাবে পুতুলটা ফ্লোরে পড়ে শ্যাট করে সরে যে এক জায়গায় স্টিক হয়ে গেল। মনে হলো ওই জায়গায় ম্যাগনেট দিয়ে কেউ আটকায় ধরছে, তাকে ম্যাগনেট দিয়ে আটকায় ধরছে। তো তখন দেখলো জর্জ যখন দাঁড়ায় দাঁড়ায় কি পড়লো, এবং কিছুক্ষণ পরে তার মনে হলো চোখটা বন্ধ করে চোখটা খুললো, এবং সে স্বাভাবিকভাবে কথা বললো জর্জের সাথে, জেকের সাথে, যে জেক, থিংস আর সলভড, তুমি এখানে তোমার বাতি কেন গেছে দেখো, তাকে বলতেছে। তো জেক তাড়াতাড়ি হেঁটে যায়, দেখে ঠিকই সার্কিট ব্রেকার পড়া। সার্কিট ব্রেকারটা উঠাই দিল, দেওয়ার পরে সেই বলতেছে, সেই জর্জ তাকে বলতেছে তোমার এই জায়গায় যেখানে এটা পড়ছে এই জায়গায় কিছু জিনিস আছে, এটা তুলতে হবে। এখন যে হাউ ডু ডু ইট, কিভাবে করবা এটা, যদি তুলতে পারো তাহলে আমি এখন সাথে তোমাকে হেল্প করবো এবং করে ফেলবো। তো দুইজন অনেক চিন্তা করে দেখলো ওখানে একটা স্ল্যাবের মতো বসানো, সেটা হচ্ছে কাইন্ড অফ লাইক পাথরের টাইলস টাইপের। তো অনেক চিন্তা ভাবনা করে কি করবে খুঁজতে খুঁজতে তারা যে তাদের ওখান থেকে একটা ক্রোবারের মতো পাইলো, তাদের যে পিছনে লন্ড্রোমেটের পিছনে ক্রোবারের মতো ছিল, মানে টুলস রাখা বিভিন্ন গুলোর মধ্যে থেকে, সেটা এনে চার দিতে দিতে বারবার করতে করতে পিটাইতে চার দিতে দিতে ঠাস করে ওখানে ইটা তুলে ফেললো, টাইলসের মতো তুলে ফেললো। তোলার পরে দেখলো যে ওখানে ঠিক সেই স্ল্যাবটার নিচেই একটা আংটালা ঢাকনা আছে। দুইজনে মিলে সে ঢাকনাটা তুললো। ঢাকনাটা তোলার পরে দেখলো যে ওই ঢাকনাটা ছিল কাঠের একটা, মানে শক্ত কাঠের একটা দিয়ে তৈরি করা একটা ঢাকনা। তোলার পরে একটা বাক্স, এরকম একটা বাক্স রাখা, সেই বাক্সটার ভেতরে বাক্সটাকে টেনে তারা তুলছে, দুইজনে মিলে তুলছে, আলো জ্বলতেছে, বাক্সটাকে টেনে তুললো। বাক্সটার মাথার মধ্যে দুইটা ইসি দিয়ে আটকানো, ওইটারও ভেঙে ফেললো, তারা খুলে ফেললো। এবং ওইটা খোলার পরে দুইজনের জন্য, মানে ইসের জন্য, জেকের জন্য বেশি সারপ্রাইজ ছিল, সে কেঁপে উঠলো, দেখলো যে এক গাদা হাড় গোড় এবং একটা মাথার খুলি ভিতরে, মানে খুবই একটা অন্যরকম, মানে বাক্সটা কিন্তু মোটামুটি বেশ বড়, মানে কাইন্ড অফ লাইক কি বলবো, যে গ্রোসারি ক্রেট যেরকম থাকে, গ্রোসারি ক্রেট যেরকম থাকে ওরকম বড়। তো এক গাদা হাড়গোড় আর একটা খুলি মাথার ভেতরে, পুরোনো একটা মাথার খুলি। তো জর্জ তাকে বললো যে দিস ইজ হোয়াট ইট ইজ, এটাই হলো সেই জিনিস যেটার জন্য তোমার এই জায়গাটা হন্টেড। তো যে খুব থতমত খেয়ে বললো কি ব্যাপার, কেন হন্টেড? তো বলতেছে যে আমি একটা স্টোরি শুনছি এবং আমি তোমাকে এটা শোনাবো, আসো আমরা এগুলাকে নিয়ে যাই এখান থেকে। তো জেক বলতেছে এটা নিয়ে আমি কি করবো, বলে চলো তুমি। তো জর্জ তার সাথে ওটা উঠাইলো, উঠায় নিয়ে আসলো, হেঁটে বাইরে নিয়ে আসলো, বাইরে এনে তারা চলে গেল একেবারে বাসার পেছনের সাইডে যেখানে নাকি গাছগাছালি আছে। তো সেই গাছগাছালির কাছে বললো যে এই জায়গা আমাদের খুঁড়তে হবে। তো যথারীতি তারা ওখান থেকে যে তাদের ওখান থেকে ওই যে ছিল, যে ওই বেলচা ছিল, বেলচা নিয়ে আসলো, এসে স্কুপ করে সেখান থেকে মাটি তুললো। মাটি তুলে হাড়গোড় গুলা বললো যে জেককে বললো যে তুমি এগুলাকে এখানে যে দিবা, দিয়ে তোমার মতো প্রার্থনা করবো, আমি আমার মতো প্রার্থনা করবো। করার পর তারা মাটি দিয়ে, মানে ওই যে মাটিতে চাপা দিল, দিয়ে তারা দুজনে প্রার্থনা করলো। তো দুজনে প্রার্থনা, জেকের মতো তার, সে একজন খ্রিস্টানের মতো সে প্রার্থনা করলো যে এটা যার দেহ আর কি তার যাতেই হয়। আর দেখলো জর্জ তার মতো প্রার্থনা করলো। করার পরে তারা মোটামুটি ওখান থেকে চলে আসলো, ওই সেই যে তার স্ল্যাব বসাই দিল জায়গা মতো, সেখানে বসাই দিয়ে তারা ফ্রেশ হলো। আসার পরে বলতেছে যে এখন কিছু করার নাই, আমি তোমার এই জায়গাটাকে, এই বাসাটাকে আমি একটা
আমার মতে স্পেল দিয়ে যাব, আর এখানে ঘটনা আছে, সেই ঘটনাটা তোমাকে বলে আসো। তো জর্জ নিয়ে বসলো, জর্জকে নিয়ে এসে বসলো এবং তাদের লিভিং রুমে দুজন, এবং জর্জ তার দিকে তাকাইলো, তাকায় বলতেছে যে তোমাকে আমি বলছি যে আমি আমার মতো কাজ করি, ভুডু করি, এবং আমাদের সেই বিলিভ অনুযায়ী সেই ভুডু চলে। তো তোমার এখানে দুইটা খারাপ স্পিরিট আছে, দুইটা। এখানে একটা মনিবের স্পিরিট, একটা হচ্ছে নির্যাতিতের স্পিরিট। এই বাড়িটাতে একটা মনিব বাস করতো, এবং যে নাকি তুমি চিৎকার শুনছো বা তোমার এখানে কান্নার শব্দ শুনছো, এটা ছিল তার এখানকার স্লেভ, তার কাজ করতো তার আন্ডারে। এবং সেই মেয়েটাকে সে নির্যাতন করে মেরে ফেলে, সেই মনিবটা নির্যাতন করে মেরে ফেলে, এবং মেরে ফেলে তাকে মানে খুব অকথ্যভাবে নির্যাতন করে মেরে ফেলে তাকে ওই যে জায়গাটা দেখছো ওই জায়গায় পুঁতে রাখছিল। এবং এই জায়গাটা যতবারই এখানে মানুষ কাজ করছে, রিনোভেট করছে, কখনো এই জায়গাটাকে খুঁজে কেউ দেখে নাই যে এইখানে তলে একটা বাক্স আছে, এবং তার যে শেষকৃত্য সেটা হচ্ছে সে করে নাই। তো এইখানে এই জিনিসটা ট্র্যাপড হয়ে গেছিল, এবং ওই যে খারাপ যেইটা আছে ওকেও কিন্তু ও হান্ট করে, মানে তার মৃত্যু পর্যন্ত হান্ট করে যায়, এবং তার যে মানে যে অতৃপ্ত আত্মা আছে সেও এখানে ঘোরাফেরা করে, এবং সেও এখানে এসে হান্ট করে, ঘুরে বেড়ায়। এবং এই কারণে কিন্তু এখানে মানুষ থাকতে পারে না, এখানে যারাই ভাড়া নিচে কেউই থাকতে পারে নাই। এবং তাকে আমি জিজ্ঞেস করছিলাম তার সমাধান কোথায়, তখন সেই স্লেভ আমাকে সমাধান দিয়েছিল যে আমাকে সঠিকভাবে করে দাও, শেষকৃত্য করে দাও। তো সেটাই তোমাকে নিয়ে আমি করলাম। তো যাই হোক, এখন থেকে বাসার সমস্যা হবে না। কিন্তু জেক প্রচন্ড ভয় পায় এই কথা শুনে। জেক বলে যে আমি এখানে থাকতেই চাইতেছি না। তো তখন জর্জ বলে এটা তোমার ব্যাপার, তবে এই জায়গাটার মধ্যে প্রবলেম সলভ হয়ে গেল, অন্য কেউ যদি থাকেও সেই সমস্যা আর দেখবে না। তখন জেক জিজ্ঞেস করে যে সেই যে মনিব, সে মনিব যে নাকি যার সোল এখানে আসে তুমি বলো, বলে সেও এখন আর আসবে না, কারণ আমি এখানে স্পেল করে দিয়ে যাবো, একটা স্পেল তৈরি করে দিয়ে যাবো, সেও আর আসবে না এখানে। আর যেহেতু এটা সলভ হয়ে গেছে, এটারও সলভ হয়ে যাবে, অসুবিধা নেই। তো জেক ভয় পায়, জেক মানে চিন্তা করে সে ওখানে মোটামুটি থাকবে না। তো পরদিন সে ওই দিন রাতের বেলা তারা ঘুমায় তাদের মতো। জর্জকে সে পরদিন ড্রপ করে, এবং জর্জকে তার উপযুক্ত পারিশ্রমিক সে দেয় এই কাজের জন্য, দিয়ে সে ওখান থেকে মানে বা অফিসে যায়, এবং অফিসে যে সে কথা বলে বন্ধুদের সাথে। এবং সে ওখানে ওয়াল্টারের কাছে যে আর তার সাথে একজন সহকর্মী ছিল যে ওয়াল্টারকে সে রিকোয়েস্ট করে যে আমি ভাই আমার থাকার একটা ব্যবস্থা করে দাও কয়দিন। ওয়াল্টার বলে তোমার কিন্তু সমস্যা সমাধান করে দিছে, আর কি ভয় পেতেছো? না, এখানে এরকম জিনিস ঘটছে, এটা জানার পর আমার আর থাকার খুব ইচ্ছা নাই। তো ওয়াল্টার বলে আচ্ছা লেটস সি, আমি তোমার 2-1 দিন ব্যবস্থা করতেছি, দেখো। তো যে কয়েকদিন ওখানে ওয়াল্টারের পরিচিত একটা জায়গায় থাকে, সে একটা ছোট বোর্ডিং প্লেসের মতো, সেখানে থেকে সে ওই বাড়ির লিজের সাথে কথাবার্তা বলে এটা কমপ্লিট করে, মানে ওদের সাথে সে টার্মিনেট করে লিজ, কিছু ড্যামারেজ দিয়ে লিজ টার্মিনেট করে অন্য জায়গায় ভাড়া নেয়, জিনিসপত্র নিয়ে সরে যায়। তবে তাকে জর্জ বলছিল তুমি যেখানেই যাও তুমি তোমার মতো জায়গাটা শুদ্ধি করে নিও। তো এইবার সে চেষ্টা করে একটু ডেন্সড জায়গায় উঠতে, যে জেন্স জায়গায় উঠে, এবং সেখানে উঠে ডেন্স একটা পপুলেটেড এলাকায় সে উঠে, ডেন্স পপুলেটেড এলাকায়, এবং সেখানে উঠে সে মোটামুটি ওঠার আগেই সে তার মতো সে তার চার্চে যায়, এবং সে হোলি ওয়াটার ইত্যাদি নিয়ে এসে চিটায় ওখানে থাকে। তো যাই হোক, যে এই ঘটনা যখন সে রাজীবকে বলছে, রাজীব তখন তাকে একটা সলিউশন বলছে পরবর্তীতে, ওই ঘটনা যে কি আসলে ঘটতে পারে সেটা জেকের কাছে বেশ মনোভূত হয়েছিল। আর রাজীবের সাথে তার পরিচয় আরো অনেক পরে হয়। রাজীব তাকে বলছিল যে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার যেটা মনে হয়, রাজীব যেটা বলছে তাকে, রাজীবের সলিউশন যেটা আমিও দিচ্ছি এখানে। রাজীব বলছে যে এটা হতে পারে এরকম যে আসলে ওখানে অকারেন্স কিছু ঘটছে, হইতেই পারে, অনেক রকম চর্চাই তো অনেকে করে। জর্জ যে চর্চাটা করছে এটা হয়তো কোনো অধিবিদ্যা বা কোনো ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, বা ভুডুকে যেভাবেই দেখুক, জর্জের কাছে এটা তাদের একটা এনশিয়েন্ট চর্চা বা তাদের ধার্মিক চর্চা। আমরা তো সবাই এটাকে ব্ল্যাক ম্যাজিকের মতোই দেখি, ভুডু জিনিসটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক হিসেবেই জানি। তো যাই হোক, রাজীব বলছে যে হইতে পারে সে এটার মাধ্যমে জানছে এখানে কোনো অকারেন্স ঘটতেই পারে, আর এগুলো ঘটার ফলে ওখানে কোনো খারাপ জিন যার দ্বারা এই কাজটা করা হয়েছিল, বা কোনো একটা অকারেন্স ঘটার কারণে এখানে কোনো খারাপ জিন বাসা বাঁধছিল, দুইটা। এবং কোনো জিন চাচ্ছিল যে এই জিনিসটার এরকম তারা একটা এই জায়গায় এইভাবে ট্র্যাপড অবস্থায় জিনিসগুলো না রেখে এই জিনিসটা সৎকার করা হোক। তো হয়তো জর্জ সেটা করছে,
আর ওই জায়গাটা আদৌ কি ক্লিন হয়েছে নাকি, মানে এতদিন অ্যাবান্ডন পড়ছে বা তারপরে যারা থাকছে তারা কিভাবে থাকছে হুনোজ। তো রাজীবের বিশ্বাস যে ওখানে খারাপ কোনো জিন বা ক্রিশ্চিয়ানিটি যেটা বলে ডিমন, কোনো ডিমন ওখানে বসবাস করে, এটা রাজীবের বিলিভ, জিন বা ডিমন বসবাস করে। তো আমিও আসলে মনে করি যে এই ধরনের জায়গায় এরকম হওয়ার এই সম্ভাবনা বেশি। আসলে ওখানে অনেক যেসব জায়গায় খুব মানে বাজে কিছু হয়, কোন একটা অকারেন্স ঘটে, ওখানে কিন্তু খারাপ জিনরা সেই জায়গায় গিয়ে ওখানে আস্তানা গাড়ে এবং তারা ওই জিনিসটা আবার মানুষকে কিন্তু তারা রিপিটেডলি দেখানোর চেষ্টা করে, ওই ঘটনাটার একটা রিপিটেশন দেখায়, মানুষকে চোখের সামনে ভ্রম সৃষ্টি করে বা নিজেরাই শেপ শিফট করে দেখায়। সেটাতে মানুষ কি হয়, মানুষ অনেকটাই প্রভাবিত হয়ে যায় এবং ওই জায়গাটাকে মানুষ পরিহার করে, তো জায়গাটাকে অ্যাবান্ডন করে যায় মানুষ, এবং অ্যাবান্ডন করে গেলে তাদের জন্য সুযোগ হয় ওই জায়গায় বসবাস গড়ার বা থাকার, ওই জায়গায় একটা ভয়ের রাজত্ব তৈরি করার। এই জন্য মানুষ বলে না যে কেউ শুনছে যে এখানে সুইসাইড করছে, মানুষ যে দেখে যে আসলেই ওই মানুষটাই যে সুইসাইড করছিল সে গলায় দড়ি নিয়ে ঝুলে আছে বা সে হাসতেছে বা সে হাঁটা চলা করে। মানুষ কিন্তু এই ধরনের কথা প্রায় বলে, যে আমাদের দেশেও অনেকে বলে এরকম, যে গ্রামে হেঁটে হেঁটে সে যাচ্ছে ওই দিক দিয়ে, আবার যে মানুষকে দেখে কাউকে থেকে হাসছে, আবার রাতের বেলা চিৎকার করে বলতেছে যে পুক জ্বলে যায় পানিতে পানিতে। এগুলো আসলে জিনরা ঘটায়, জিনরা আসলে ওই জিনিসটার একটা রিপিটেশন কোন একজন মানুষকে দেখায়, সেই মানুষটা ভয় পায় এবং এটা চর্চিত হয়ে যায়, অনেকেই মানে ইন্ডিভিজুয়ালি দেখে, দেখার পর একটা ভয়ের জায়গা তৈরি হয়, ওই জায়গাটাকে মানুষ পরিহার করে, তখন তাদের জন্য এটা একটা সুইটেবল, একটা ভেরি সুটেবল মানে আবাসের একটা জায়গা হয়ে যায়, মানে তাদের একটা গ্রাউন্ড তৈরি হয়ে যায়। তো এটাই সম্ভবত সঠিক যুক্তি, রাজীবও সঠিকভাবে ভাবছে ব্যাপারটা। এই ছিল জেকের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি বলবো এটি ঘটে আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে। বর্ষাকালে তখন প্রায় শেষ দিক, টানা 3 দিন বৃষ্টি হওয়ার পর গ্রামের পাশের পুরনো নদীটি ফুলে উঠেছিল। সেই নদীকে ঘিরে ছোটবেলা থেকেই নানা ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। গ্রামের বয়স্করা বলতেন, সূর্য ডোবার পর ওই নদীতে মাছ ধরতে যাওয়া মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। কিন্তু এসব গল্পে আবার বিশ্বাস করতো না 28 বছর বয়সী এক কিশোর রফিক। সে ছিল পেশাদার জেলে। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, মাছ ধরতে সে কখনোই পিছিয়ে যেত না। এক সন্ধ্যায় বাজার থেকে ফেরার সময় তার বন্ধু সোহেল বলল, রফিক, আজ রাতে চল, ওই বড় বাঁকের কাছে জাল ফেলি, শুনেছি বিশাল বোয়াল উঠছে। রফিক কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেল। রাত তখন প্রায় 10:30। ছোট নৌকা নিয়ে নদীতে নামলো। আকাশে চাঁদ ছিল না, চারপাশে শুধু অন্ধকার আর কুয়াশা। দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছিল। নদীর মাঝামাঝি পৌঁছাতেই অদ্ভুত একটা ব্যাপার ঘটল। নৌকার নিচে যেন কেউ ধীরে ধীরে হাত বুলিয়ে যাচ্ছে। সোহেল খুব ভয় পেল। শোন, কিছু একটা নৌকার নিচে আসে। রফিক হেসে বলল, বড় মাছ হবে। কিন্তু ঠিক তখনই নৌকাটি হঠাৎ করে এমনভাবে কেঁপে উঠল যেন নিচ থেকে কেউ জোরে ধাক্কা দিল। দুজনেই থমকে গেল। কয়েক মিনিট পর তারা জাল ফেললো। মাত্র 1 মিনিটের মধ্যেই জাল এত ভারী হয়ে গেল যে দুজন মিলেও টানতে পারছিল না। রফিক আনন্দে বলল, আজ তো ভাগ্য খুলে গেছে। দুজনে প্রাণপণে জাল টানতে লাগলো, কিন্তু জাল উপরে উঠতেই তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। জালের ভিতরে কোনো মাছ ছিল না, ছিল শুধু পুরনো পচে যাওয়া সাদা কাপড়ে মোড়ানো মানুষের মতো একটি অবয়ব। অবয়বটির মাথা নিচু ছিল। হঠাৎ সেটি ধীরে ধীরে মাথা তুলে তাকালো, আর তার চোখ দুটো অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করতে লাগলো। রফিক ও সোহেল ভয়ে চিৎকার করে উঠল। ঠিক তখনই নদীর পাশে একসঙ্গে অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। রফিক আর সোহেল চিৎকারের পাশাপাশি নিস্তব্ধতা যেন মুহূর্তেই ভেঙে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই চিৎকারের কোনো প্রতিধ্বনি ফিরে এলো না, যেন নদী নিজেই সব শব্দ গিলে ফেলেছে। জালের ভিতরে সাদা কাপড়ে মোড়ানো অবয়বটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা মানুষের মতো, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক বড়, একদম ফ্যাকাশে সাদা, কোনো মণি নেই। হঠাৎ সে এক ঝটকায় জালের ভিতর থেকে অদৃশ্য হয়ে গেল। জালটি আবার একবারে হালকা হয়ে গেল। সোহেল কাপা গলায় বলল, রফিক, এটা মানুষ না। রফিক কিছু বলার আগেই নৌকার পেছনে কে যেন শব্দ করলো, ঠক ঠক। মনে হলো কেউ কাঠের গায়ে ধীরে ধীরে আঘাত করছে।
দুজনেই পিছনে তাকালো, কেউ নেই। কিন্তু শব্দটা এবার নৌকার এক পাশ থেকে আরেক পাশে যেতে লাগলো, যেন অদৃশ্য কেউ নৌকার চারদিকে হেঁটে বেড়াচ্ছে। ঠিক তখনই নদীর ওপারে একটি কণ্ঠস্বর ভেসে এলো, এই জালটা ফেরত দে। কণ্ঠটা ছিল বেশ ভারী, কর্কশ আর অস্বাভাবিক ধীর। সোহেল ফিসফিস করে বলল, ওপারে তো কেউ নেই। পরের মুহূর্তেই নদীর কুয়াশার মধ্যে একটি বিশাল কালো ছায়া দেখা দিল, মানুষের মতো আকৃতি, কিন্তু অন্তত 10 ফুট লম্বা। সে ধীরে ধীরে পানির উপর দিয়েই তাদের দিকে এগিয়ে আসছিল। তার কোনো পায়ের শব্দ নেই, শুধু পানি নিচ থেকেই দুদিকে সরে যাচ্ছে। রফিক দ্রুত বইটা চালাতে শুরু করলো, কিন্তু যতই বইটা চালায় না কেন, নৌকা যেন 1 ইঞ্চিও এগোচ্ছে না, বরং কালো ছায়াটা আরো কালোর কাছে চলে এসছে। হঠাৎ নৌকার নিচ থেকে বরফের মতো ঠান্ডা একটি হাত উঠে এসে রফিকের পা শক্ত করে ধরে ফেলল। রফিক প্রাণপণে লাথি মারতে লাগলো, কিন্তু হাতটা আরো শক্ত হয়ে গেল। সোহেল বইটা দিয়ে পানিতে আঘাত করতেই সেই হাতটি মিলিয়ে গেল। দুজনেই হাঁপাতে লাগলো। ঠিক তখনই নদীর মাঝখান থেকে একসঙ্গে শত শত মাছ পানির উপর লাফিয়ে উঠল, কিন্তু তাদের চোখ ছিল সম্পূর্ণ সাদা, আর সব মাছ একই দিকে মুখ করে যেন রফিক আর সোহেলের দিকেই তাকিয়েছিল। এরপর নদীর পানি ঘূর্ণি খেতে শুরু করলো। নৌকাটি ধীরে ধীরে সেই ঘূর্ণির কেন্দ্রের দিকে টেনে যেতে লাগলো। ঘূর্ণির টানে নৌকাটি ক্রমশ নদীর মাঝখানে চলে যেতে লাগলো। রফিক আর সোহেল প্রাণপণে বইটা চালাচ্ছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি নৌকাটিকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ চারপাশে একদম নিস্তব্ধতা নেমে এলো, না বাতাসের শব্দ, না ঝিঝি পোকার ডাক। শুধু নদীর পানি ধীরে ধীরে কালো হয়ে উঠতে লাগলো। এরপর পানির ভিতর থেকে একের পর এক মানুষের হাত বেরিয়ে যেতে শুরু করলো। সেই হাতগুলো নৌকার কিনারা আঁকড়ে ধরল। রফিক ভয়ে বইটা দিয়ে হাতগুলো সরানোর চেষ্টা করলো, কিন্তু প্রতিটি হাত ছড়িয়ে দিতেই আরো 2টি নতুন হাত উঠে আসছিল। সোহেল হঠাৎ চিৎকার করে বলল, রফিক পিছনে তাকাস না। কিন্তু রফিক অজান্তেই ঘুরে তাকালো। নৌকার একবারে পিছনে সেই সাদা কাপড়ে মোড়ানো অবয়টি দাঁড়িয়ে আছে। এবার তার মুখ স্পষ্ট দেখা গেল, মুখ জুড়ে গভীর ক্ষত, ঠোঁট নেই, আর দাঁতগুলো অস্বাভাবিক লম্বা। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, তোমরা আমার জায়গায় কেন এসেছো? কথা শেষ হতেই নৌকাটি প্রচণ্ড জোরে কেঁপে উঠল। সোহেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে গেল। বাঁচাও রফিক, আমাকে বাঁচাও। রফিক তাড়াতাড়ি হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই পানির নিচ থেকে কালো একটি ছায়া সোহেলের পা জড়িয়ে ধরল। সোহেল প্রাণপণে হাত বাড়িয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই তাকে গভীর অন্ধকারের পানির নিচে টেনে নিয়ে যাওয়া শুরু হলো। কয়েক সেকেন্ড পর নদী আবার শান্ত হয়ে গেল। শুধু পানির উপরে ভেসে উঠল সোহেলের টর্চটি তখনও জ্বলছিল, কিন্তু তার আলোয় দেখা গেল নদীর মাঝখানে শত শত অবয়ব নিশ্চুপ দাঁড়িয়ে রফিকের দিকেই তাকিয়ে আছে। রফিক বুঝতে পারল এ রাত এখনো শেষ হয়নি। সোহেল টর্চটি পানির উপর দুলছিল। তার ক্ষীণ আলোয় রফিক দেখল চারপাশে দাঁড়িয়ে থাকা অবয়বগুলো ধীরে ধীরে তার নৌকার দিকেই এগিয়ে আসছে। তাদের কোনো পায়ের শব্দ নেই, কোনো নিঃশ্বাসের শব্দ নেই, শুধু নদীর পানিতে অদ্ভুত ঢেউ উঠছে। রফিক শেষ শক্তিটুকু দিয়ে বইটা চালাতে শুরু করলো। হঠাৎ নৌকাটি যেন এক ঝটকায় ঘূর্ণির বাহিরে বেরিয়ে এলো। সে পিছনে না তাকিয়ে প্রাণপণে নদীর তীরের দিকে এগোতে লাগলো। কিছুক্ষণ পর দূরে গ্রামের ঘাট দেখা গেল। ঠিক তখনই তার কানে ভেসে এলো সোহেলের কণ্ঠ, রফিক, আমাকে ফেলে যাস না। রফিকের হাত থেমে গেল। কণ্ঠটা এতটাই বাস্তব ছিল যে মনে হচ্ছিল সোহেল ঠিক নৌকার পিছনেই আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকালো, কিন্তু সেখানে সোহেল নয়, সেই বিশাল কালো ছায়া দাঁড়িয়েছিল। তার চোখ দুটো জ্বলছিল অগ্নিকুণ্ডের মতো। পরের মুহূর্তেই ছায়াটি লাফ দিয়ে নৌকার উপর উঠল। নৌকাটি প্রচণ্ডভাবে দুলে উঠল। রফিক নদীতে পড়ে যাওয়ার আগেই চোখ বন্ধ করে প্রাণপণে দোয়া পড়তে লাগলো। হঠাৎ
দূরের মসজিদ থেকে ভোরের আজানের ধ্বনি ভেসে এলো। আজানের প্রথম শব্দ শোনা মাত্র কালো ছায়াটি বিকট এক চিৎকার দিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। চারপাশের সাদা অবয়বগুলো একে একে অদৃশ্য হয়ে গেল। রফিক কোনো রকম ঘাটে পৌঁছে অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকজনেরা এসে তাকে উদ্ধার করে, কিন্তু সোহেলের আর কোনো খোঁজ পাওয়া গেল না। 3 দিন পর ঠিক সেই জায়গায় জেলেরা জাল ফেলতে গিয়ে একটি পুরনো বইটা উদ্ধার করলো। সেটি ছিল সোহেলের, কিন্তু বইটার গায়ে ধারালো নখ দিয়ে লেখা ছিল মাত্র 4টি শব্দ, আবার রাতে এসে। সেদিনের পর থেকে গ্রামের কেউ সূর্য ডোবার পর ওই নদীতে মাছ ধরতে চায় না, কারণ মাঝরাতে এখনও অনেকে দাবি করেন নদীর বুক থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, জাল ফেলো, আমি অপেক্ষা করছি। এই ঘটনার প্রায় 6 মাস কেটে গেল। রফিক আর কখনো নদীতে মাছ ধরতে যায়নি। রাত হলেই সে দরজা জানালা বন্ধ করে বসে থাকত, কিন্তু প্রতি রাতে ঠিক 3:30-13 তার ঘরের বাইরে থেকে একই শব্দ শোনা যেত, ঠক ঠক শব্দ শোনা যেত। এক রাতে সে সাহস করে দরজা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে পড়ে আছে একটি ভেজা মাছ ধরার জাল। জাল থেকে টপ টপ করে নদীর পানি ঝরছে। রফিক ভয়ে জালটিকে আগুনে পুড়িয়ে ফেলল, কিন্তু পরের দিন ভোরে ঘুম ভাঙতেই দেখল সেই একই জাল আবার তার উঠোনে পড়ে আছে। এবার জালের ভিতরে একটি কাগজ। কাপা হাতে কাগজটি খুলতেই লেখা, সোহেল এখনো বেঁচে আছে, যদি সাহস থাকে পূর্ণিমার রাতে নদীতে এসো। রফিক বুঝতে পারল 6 মাস আগে যে রাত শেষ হয়েছে বলে সে ভেবেছিল, আসলে সেই রাতের অভিশাপ এখনো শেষ হয়নি।